হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্টরা। তোমাদের সবাইকে হামিম ভাইয়া ওয়েলকাম করছি আজকে শৈবাল ও ছত্রাকের দ্বিতীয় লেকচার, সেকেন্ড পর্বে। ঠিক আছে? গত মঙ্গলবার মানে লাস্ট ক্লাসে আমি শৈবাল এবং ছত্রাক কথাটা শুরু করেছিলাম। ওই শুরু করার সময় আমি শৈবালের একটা বেশ ভালো একটা বেসিক আইডিয়া তোমাকে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা ইনশাআল্লাহ শৈবালের গঠন পড়বো, শৈবালের স্পেশাল কিছু ফিচার আমরা ইনশাআল্লাহ পড়বো, জনন পড়বো। ঠিক আছে? তো তোমরা সবাই আর্লি যুক্ত হও, তাইলে ভাইয়া ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করতে পারবো। আশা করি তোমরা প্রথম লেকচারটা বেশ ভালো করে পড়ছো। অ্যাটলিস্ট কিছু করো আর না করো, ভাইয়া লেকচারটা যারা করতে পারছো ইনশাআল্লাহ তারা অ্যাটলিস্ট অনেক পারো। এটা আমি বিশ্বাসটা রেখে আলহামদুলিল্লাহ আগাতে যাচ্ছি। ঠিক আছে? যারা প্রথম ক্লাসটা করছো তাদের একটা আইডিয়া বেশ ভালো আছে, এখন তারা ইনশাল্লাহ দ্বিতীয় ক্লাসে আমার সাথে আরো সুন্দর করে তাল মিলাবা। ওকে, আচ্ছা ফাইন। সবাই আগে দ্রুত যুক্ত হলে ভাইয়া ক্লাস শুরু করব। বায়োলজি ফার্স্ট পেপারের এই গ্রুপে ক্লাস শুরু হয়েছে তোমাদের। আমি একটু দেখে নেই আগে গ্রুপের অবস্থা। তোমাদের আমি একটু দেখে, আচ্ছা, ওকে ওকে ওকে, ওকে, ঠিক আছে। তো ওয়ালাইকুম আসসালাম। ওকে ইনশাল্লাহ আসি। ওয়ালাইকুম আসসালাম। প্রথম ক্লাসে সিকিউ পার্ট, প্রথম ক্লাসে স্পেসিফিক সিকিউ পার্ট বলতে কিছু নাই। প্রথম ক্লাসে বেসিক পার্টটুকু ইনশাল্লাহ পড়াইছি। আজকে ইনশাল্লাহ তোমাদের সিকিউ পার্টও বেশ ভালো আলোচনা করা হবে। ঠিক আছে? ওকে, তো সবাই আগে যুক্ত হও। দাগানো বই দেওয়া হয় নাই। দাগানো বই দেওয়ার একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের কোর্স কোঅর্ডিনেটরের। কোর্স কোঅর্ডিনেটর আমাদের সম্ভবত সায়েম ভাই বা শাকিল ভাই, একটু কষ্ট করে সায়েম আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ, সমস্যা নেই। আশা করি দিয়ে দিবে। ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটা ভালো কাজ করছো। গতদিন তোমাদের অনেকের নোট আমি দেখছি বন্দিবাসশালা গ্রুপে, আমাদের এইচএসসি 26 ব্যাচের গ্রুপে আমি নোটগুলো দেখছি। এবং বিশেষ করে ভাই আমি আমি নোটগুলো দেখে বেশ ভালো লাগে কাজ করছে। আমি প্রত্যেকটা কিন্তু কমেন্ট করছি, রিয়েক্ট করে প্রত্যেকটাতে কমেন্ট করছি। তোমরা চাও যে ভাইয়া কি দেখে না, দেখছি আমি একদম কমেন্ট করে জানাই দিচ্ছি আমি দেখছি। ওকে, তোমরা সবাই আজকে যুক্ত হলে ভাইয়া ইনশাল্লাহ সেকেন্ড পর্বটা শুরু করবো। এবং ইনশাল্লাহ তোমার সেকেন্ড পর্বটা আমি খুবই অল্প পড়বো ভাই, এমন না যে আমি তোমার একদম পড়ায় 2-3 ঘন্টা ক্লাস নিয়ে একদম তোমার বেহুশ বানাই দেবো, এরকম না। ইনশাল্লাহ আমি অল্প পড়াবো, কিন্তু সেটা তুমি বেশ ভালো করে ইনশাল্লাহ শিখে যাবা। ঠিক আছে? অল্প অল্প করে কিন্তু আমরা ইনশাল্লাহ অর্ধ শেষ করবো। এত প্রেশার নিয়ে মাথার উপরে কোনো লাভ নেই, অল্প অল্প করে ইনশাল্লাহ পড়ো, তোমাকে অনেক সাবজেক্ট পড়তে হয়। ঠিক আছে ভাইয়া? ওকে, সো দেখি সবাই আগে যুক্ত হোক, তাহলে ভাইয়া ক্লাস শুরু করি। আচ্ছা, আমার ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও, অনেকে আবার মেনশন হবে নাকি ক্লাস করতে পারে না, দেখি আমি একটু মেনশন করে দিই। ফিচার্ড করে দিছি, তাইলে হবে। তুলি, তোমারটা দেখি নাই, তুমি ভাইয়ের একটু মেনশন দাও আবার। তোমার যদি না দেখে থাকি তুমি ভাইকে মেনশন দিবা। তুমি ভাইকে মেনশন করবা, ভাই ইনশাল্লাহ গিয়ে দেখে আসবো। প্রয়োজনে কমেন্টে মেনশন করো, তাও মেনশন করতে হবে। মেনশন করলে আমি ইনশাল্লাহ গিয়ে দেখে আসবো। ঠিক আছে তুলি, মন খারাপের কিছু নাই। বাকি যারা যারা নোট করছো তাদের দেখছি, তারা এই জন্য আর কিছু বলতেছে না। আচ্ছা, এই মেনশনও করে দিছি আমি। হ্যাঁ, কয়টা ক্লাস লাগবে এই চ্যাপ্টার? এই চ্যাপ্টার ইনশাল্লাহ 6টা ক্লাস বা সর্বোচ্চ গেলে 7টা ক্লাস, এ বেশি না ইনশাল্লাহ। আমি 7টা ক্লাস, আমি 6টা ক্লাস ধরে ইনশাল্লাহ আগাচ্ছি। তারপরে দেখা যাবে যে লাইকের অংশটা হয়তো ইনশাল্লাহ আমার একটা ক্লাস বেশি লাগতে পারে, সেই ক্ষেত্রে 7টা লাগতে পারে পারে ইনশাল্লাহ। মোট 6টা, মানে 7টা। ঠিক আছে? অল্প অল্প ক্লাস তো তোমার জন্য ইজি। চলো শুরু করি নাকি? ওকে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস শুরু করি। হ্যাঁ, আমি গত ক্লাসে তোমাদেরকে এই শৈবাল থেকে কতটুকু পড়াইছি তোমাদের মনে হয় মনে আছে। আমি এখন এই শৈবালের আজকে ইনশাল্লাহ গঠন পড়াবো, শৈবালের বিভিন্ন রূপ পড়াবো, শৈবালের জনন পড়াবো। তোমরা সবাই মনোযোগ দিবা,
তাতে ইনশাল্লাহ আমি অনেক খুশি খুশি ভাবে আমাদের শৈবাল টপিকটা শেষ করব, বুঝছো বন্ধু? ওকে, চলো চলো শুরু করি। ওকে ইনশাল্লাহ, চলো। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া প্রথম কথা হচ্ছে আমরা ইনশাল্লাহ একদম স্পেসিফিক ভাবে আগাবো, ঠিক আছে? আমরা সবাই গঠন দিয়ে শুরু করব, একদম স্পেসিফিক। আমরা ইনশাল্লাহ একদম গঠন দিয়ে শুরু করবো, বুঝছো? চলো ভাইয়া ইনশাল্লাহ শুরু করি। শোনো, শুধু সিকিউর উপর বেস করলে ভাই তুমি কোনোদিন বাইরে শিখতে পারবে না, সত্য কথা, বুঝছো? তুমি ইনশাল্লাহ সিকিউ এমসিকিউ পুরো অধ্যায় যেভাবে পড়াবো ইনশাল্লাহ পড়বা। আর আমি তো সিকিউ টপিক বলেই দিব যে এই অংশটা থেকে সিকিউ আসে, একদম ইম্পর্টেন্ট। তখন তুমি ইনশাল্লাহ ওই অংশটা সিকিউর জন্য বেশি জোর দিবা। কিন্তু তুমি পড়বা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আমি পড়াচ্ছি পুরোটাই, ঠিক আছে? এবং এই পুরোটা যদি ইনশাল্লাহ পড়ো, বাংলাদেশে কোনো সিকিউ কোনো এমসিকিউ তোমাকে হয়তো ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না। বোঝা গেছে কিনা ভাইয়া? আচ্ছা, তো আমি এখন শুরু করবো শৈবালের গঠন দিয়ে। এখন ভাইয়া শৈবাল আসলে সাইজটা কতটুকু? এই যে আমরা বলি ভাইয়া শৈবাল হচ্ছে শ্যাওলা বা শ্যাওলার মতো দেখতে। এখন আসলে এই শৈবালের সাইজ কতটুকু এটাকে বুঝতে হবে। শৈবালের সাইজ ভাইয়া মনে রাখবা, দেখো কিছু কিছু শৈবাল আছে একদম ছোট, একদম ছোট, মাইক্রোস্কোপিক, একদম ছোট, মাইক্রোস্কোপিক। মাইক্রোস্কোপিক মানে হচ্ছে এদেরকে দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয়। তাহলে এমন কিছু শৈবাল আছে যাদেরকে দেখার জন্য তোমার অনুবীক্ষণ যন্ত্র লাগবে। এই ধরনের শৈবালকে আমরা বলি মাইক্রোস্কোপিক। মাইক্রোস্কোপ মানে একদম অনুবীক্ষণ যন্ত্র লাগে, তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে। এই ধরনের শৈবালকে ভাইয়া আমরা কি বলি? এই ধরনের শৈবালকে আমরা বলি মাইক্রোস্কোপিক। তার মানে শৈবালের সাইজ একদম ছোট হওয়া পসিবল। আবার এমন কিছু শৈবালও আছে যারা আসলে বিশাল বড়, প্রায় 60 মিটারের মতো লম্বা, এমন শৈবালও সম্ভব। বা কোনো কোনো রাইটারের বইয়ে 100 মিটার লম্বাও দিয়েছে। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই, তোমার এটা পরীক্ষা আসবে না যে কত মিটার লম্বা, তোমাকে জানলেই হবে যে এতটুকু পরিমাণ লম্বাও সম্ভব। একটা 1 মিটার কিন্তু ভাই কম না, বিশাল পরিমাণ দূরত্ব। এখানে দেখতে পাচ্ছ 60 মিটার লম্বা, 100 মিটার লম্বা এমন শৈবালও পসিবল পৃথিবীতে। তার মানে শৈবালের আকার এটা ভেরি করে, কখনো একদম ছোট সম্ভব, কখনো একদম বড় সম্ভব, বুঝছো? ওকে ইনশাল্লাহ, একটা মিনিট। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা এবার আসি ভাই, খেয়াল করে দেখো শৈবালের গঠন যেহেতু পড়ছি, তাহলে ভাই আমরা একটু শৈবালের কোষ সম্পর্কে একটু আইডিয়া নিই। দেখো এখানে তুমি উদাহরণগুলোতে আমি ফোকাস করবো না, কেন করবো না জানো? আমি যদি এখন উদাহরণগুলো পড়ানো শুরু করি, তোমরা সবাই একেবারে হতাশ, অজ্ঞান হয়ে যেতে পারো যে ভাইয়া আপনি আমি ব্যাখ্যা বুঝবো না উদাহরণ বুঝবো, কোনো দরকার নাই। উদাহরণ ছিল আমি তোমাকে একদম বইয়ের ছবি ধরে পড়াবো, বুঝতে পারছো? একদম বইয়ের ছবি। তোমরা কি আবুল হাসান স্যারের বইটা পড়ো না? এই বই থেকে দাগায় দাগায় ইনশাল্লাহ উদাহরণ পড়াবো টেকনিক দিয়ে। এটা এখন না, আগে ইনশাল্লাহ কনসেপ্ট পুরোটা ক্লিয়ার রাখো, তোমার উদাহরণ তোমার কেউ আটকাতে পারবে না। যে উদাহরণগুলো আমার কনসেপ্টে লাগবে, এই উদাহরণগুলো যেগুলো মাস্ট পড়তে হবে, এগুলো আমি ইনশাল্লাহ কিছু কিছু বলবো, বুঝতে পারছো? ওকে, এখন আসি ভাই শৈবাল আসলে কেমন হয়ে থাকে। শৈবালের অনেকগুলো ধরন আছে ভাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু শৈবাল হইতে পারে এক কোষী। শৈবালের একটা গঠন হচ্ছে সে এক কোষী হইতে পারে, আবার বহু কোষীও হইতে পারে, অনেকগুলো কোষ থাকতে পারে। তবে আমরা ইউজুয়ালি যে শৈবালগুলো নিয়ে কাজ করি, দেখা গেছে ম্যাক্সিমাম শৈবাল হচ্ছে একটা কোষ দিয়ে তৈরি। এমন অনেক ক্ষেত্রে হয়। তবে ভাই এর মানে কিন্তু এই না যে শৈবাল বহুকোষী হওয়া কি সম্ভব না? অবশ্যই সম্ভব। শৈবাল বহুকোষীয় হতে পারে, আমি দেখাচ্ছি। খেয়াল করে দেখো, এক কোষী শৈবাল মানে একটা কোষ দিয়ে তৈরি। এই একটা কোষের যে শৈবাল, ও ভাই দুই রকমের। সে সচল হইতে পারে অথবা সে অচল হইতে পারে, ঠিক আছে? সচল হইতে পারে অথবা অচল হইতে পারে, মানে চলতে পারে না, এরকম অচল, নিশ্চল। যারা সচল চলতে পারে, এই ধরনের এক কোষী শৈবাল যারা চলতে পারে সচল, তাদের মধ্যে ভাই গত ক্লাসে তোমাদেরকে এই বেসিকটা দিয়ে রাখছিলাম। যারা চলতে পারে ওদের মধ্যে কি থাকবে? তুমি ভাইকে বলো তো, যারা চলতে পারে ওদের মধ্যে কি থাকবে? ওয়ালাইকুম আসসালাম, যারা পরে আসছো। যারা চলতে পারে ভাইজান, এদের মধ্যে থাকে ফ্লাজেলা। তার মানে সচল কারা? যাদের মধ্যে ফ্লাজেলা আছে। সচল কারা? যাদের মধ্যে ফ্লাজেলা আছে, তাহলে ফ্লাজেলা যুক্ত। আর অচল বা নিশ্চল একই কথাই, আমরা অচল লিখছি, আসলে শব্দটা নিশ্চল বলে ভালো। নিশ্চল কারা? যাদের মধ্যে ফ্লাজেলা নাই। এটা হচ্ছে আমরা সহজ কথায় এক কোষীর মধ্যে একটা প্রকারভেদ পড়লাম। এখন আমরা ইনশাল্লাহ পড়বো বহুকোষীর মধ্যে। আসলে বহুকোষী কেন বলছে?
বহু কোষ, রাইট? তার মানে অনেকগুলো কোষ আছে, তাই না? তার মানে অনেকগুলো কোষ মিলে কি হইতে পারে ভাইয়া? নর্মালি ধরো এখানে একটা কোষ, এখানে একটা কোষ, আবার এখানে একটা কোষ, এরকম একটা কোষ, এরকম করে লম্বা এর একটা ফিলামেন্ট তৈরি করতে পারে। ফিলামেন্ট মানে হচ্ছে সুতা টাইপ। সুতা যেরকম লম্বা হয়, দড়ি যেরকম লম্বা হয়, এরকম দেখা যায় একটার সাথে একটা কোষ যুক্ত হয়ে এরকম একটা দড়ির মতো বা লম্বা সুতার মতো এরকম একটা স্ট্রাকচার গঠন করতে পারে। এই যে এই গঠনটাই ফিলামেন্ট মানে সুতা, দড়ি, তন্তু এরকম টাইপ। এই যে দড়ির মতো একটা গঠন তারা একটার সাথে একটা যুক্ত হয়ে তৈরি করে, এইটাকে আমরা বলি ফিলামেন্টাস। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ফিলামেন্টাস। তাহলে আজকে পরে ইনশাল্লাহ ফিলামেন্টাস কেউ আর ভুলবা না, তাই না? এটাকে আমরা বলি ফিলামেন্টাস। তো এটা আমরা যখন ছবি আঁকি, বুঝছো? এখন এটা ছবি তোমাদের কোনোদিন আঁকতে দিবে না। ধরো তুমি কোনো কারণে কোনো একটা টপিকে সোবেলের কোনো একটা বৈশিষ্ট্য আসছে, তুমি টেকনিক্যালি চাচ্ছ ভাই এত কঠিন ছবি না দিয়ে আমি এটা এঁকে দিই। যে কোনো একটা প্রশ্নে যখন কেউ ছবি আঁকে এটার নাম্বার বেশি থাকে। তুমি ভাবলা ভাই আমি একটা ছবি দিই, তখন তুমি ছবিটা আঁকবা একদম সিম্পল হয়েছে, দাগ দিবে, এরকম করে দাগ দিবা, দাগ দিয়ে মাঝখানে মাঝখানে খালি এরকম কোর্স দিয়ে দিবা। এই যে মাঝখানে মাঝখানে নিউক্লিয়াস দিয়ে দিতে হবে, তাই না? তাইলে হয়ে যাবে ফিলামেন্টাস। তাহলে ফিলামেন্টাস মানে এরকম এরকম স্ট্রাকচার। ক্লিয়ার? ওকে, ফিলামেন্টাস। এখন আসি, এখানে তুমি আরেকটা শব্দ পাবা। একটা গেল ফিলামেন্টাস, আরেকটা শব্দ তুমি পাবা, সেটা হচ্ছে কলোনি। তাহলে আরেকটা শব্দ পাবা কলোনি। আমাকে বুঝতে হবে কলোনি মানে কি। কলোনি ভাই তোমাদের বিভিন্ন শহরে দেখবা হাউজিং সোসাইটি থাকে, বা আমাদের এলাকা ভিত্তিক আমরা বলি কলোনি। এটা টিচার্স কলোনি, এখানে টিচারদের বাসা। এটা স্টুডেন্টস কলোনি, এটা অ্যাডভোকেট কলোনি। মানে কলোনি মানে অনেকগুলো বাসার একটা সমষ্টি, তাই না? অনেকগুলো বিল্ডিং একসাথে মিলে বলি এটা একটা কলোনি, এটা একটা এলাকা, এরকম। তাহলে যখন দেখা যায় অনেকগুলো শৈবাল কোষ দেখা গেছে একসাথে হয়ে এরকম পাশাপাশি হয়ে একসাথে অবস্থান করে, এই একসাথে অবস্থান করলে এটাকে আমরা তখন বলি কলোনি। তো যখন শৈবালগুলো অনেকগুলো শৈবাল একসাথে হয়ে অবস্থান করে তখন এদেরকে আমরা বলি কলোনি। সাধারণত কলোনির যেরকম একটা বাউন্ডারি থাকে, একটা দেওয়াল দিয়ে কলোনিটা ভাগ করা থাকে, যে এটা হচ্ছে এই কলোনি, একটা বাউন্ডারি ওয়াল আছে। ইউজুয়ালি দেখা যায় যখনই শৈবালগুলো এরকম ভাবে অনেকগুলো শৈবাল একসাথে থাকে, তখন ইউজুয়ালি এটা একটা পাতলা আবরণ দিয়ে আবৃত হইতে পারে, মিউসিলিয়াসের আবরণ। ঠিক আছে? তো এটা হচ্ছে কলোনি। কলোনি মানে সহজ কথায় কলোনি হচ্ছে সেটাই যেগুলো হচ্ছে অনেকগুলো সমাহার। তাহলে আমাদের শৈবালের কলোনি মানে কি? যখন শৈবালগুলো অনেকগুলো শৈবাল, এককোষী শৈবাল, ওরা যখন একসাথে হয়ে একসাথে অনেকটা লাগোয়া লাগোয়া, মাঝখানে একটু গ্যাপ রাখছি, একটু গ্যাপ তো থাকবে, বিল্ডিং এর মাঝখানে গ্যাপ থাকে, তো কিন্তু এটা কলোনির অংশ। তো যখন এরকম অনেকগুলো শৈবাল একসাথে হয়ে অবস্থান করে এটাকে আমরা বলবো কলোনি। ঠিক আছে? ওকে, এখন আসি, যখন কোথাও এরকম একসাথে মিলে একটা স্ট্রাকচার অবস্থান করে, এইটাকে আরেকটা নামে ডাকা হয়। এটাকে সুন্দর করে আমরা আরেকটা নামে ডাকতে পারবো। ওটা হচ্ছে ভাইয়া যখন এরকম এরকম একাধিক জিনিসের সমষ্টি যারা একসাথে মিলে একটা স্ট্রাকচার তৈরি করে, এটাকে আমরা কলোনি বলতে পারি। এটার আরেকটা নাম হচ্ছে সিনোবিয়াম। তো তুমি যদি কোনো কারণে সিনোবিয়াম শব্দটা দেখতে পাও, তোমার ঘাবড়ানো কিছু নেই, তুমি বুঝবা যেটা কলোনি এটাই সিনোবিয়াম। জাস্ট নামটা একটু বায়োলজি টার্ম ইউজ করছে, ঠিক আছে? যেটা কলোনি এটাই সিনোবিয়াম। যখন এরকম অনেকগুলো শৈবাল কোষ একসাথে হয়ে একসাথে অবস্থান করে এটাকে আমরা বলবো সিনোবিয়াম। কি বলবো? সিনোবিয়াম। ঠিক আছে? ওকে, তো যখন অনেকগুলো একসাথে মিলে অবস্থান করবে কলোনি বা সিনোবিয়াম। এখন এই কলোনির বেলায়ও ভাই একই কথায়, কলোনির মধ্যে শৈবালগুলোতে যদি ফ্লাজেলা থাকে তাহলে এগুলোর মধ্যে চলাচল সম্ভব, আমরা এগুলোকে বলি সচল। আর যেগুলোর মধ্যে ফ্লাজেলা নাই এগুলোকে বলে নিশ্চল। তো এগুলো একদমই সিম্পল এন্ড ইজি কনসেপ্ট, এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর তেমন আর দরকার নাই। ঠিক আছে? আমরা এখন চলে যাবো ইনশাল্লাহ পরের পার্টটুকুতে। আমরা একদম তোমার ফিলামেন্টাস তো বলছি, আমরা চলে যাই থ্যালয়েডের মধ্যে। থ্যালয়েড ভাইয়া, তোমাদেরকে গত ক্লাসে ভাইয়া পড়াইছিলাম থ্যালয়েড মানে কি। গত ক্লাসে তোমাদেরকে ভাইয়া পড়াইছিলাম থ্যালয়েড মানে কি। দেখি কে বলতে পারবা থ্যালয়েড মানে কি? গত ক্লাসে পড়াইছিলাম। থ্যালয়েড শব্দের মানে কি গত ক্লাসেই তোমাদেরকে পড়াইছি। থ্যালাস মানে হচ্ছে যাদেরকে তুমি মূল, কাণ্ড, পাতা কোনো অংশে ভাগ করতে পারবা না। যাদেরকে তুমি মূল, কাণ্ড, পাতা কোনো অংশে ভাগ করতে পারবা না। তুমি দেখলে আসলে বুঝা, মানে তুমি দেখলে মনে হবে এটা একটা জিনিস, কি রে ভাই এটার মধ্যে মূল কই, এটা একটা উদ্ভিদ। উদ্ভিদের তো শুধুমাত্র পাতা হবে এমন না, উদ্ভিদের কাণ্ড থাকবে, উদ্ভিদের মূল থাকবে, এরকম অনেকগুলো স্ট্রাকচার থাকে। কিন্তু দেখা যায় যখন তুমি একটা শৈবালকে দেখে বুঝতে পারতেছো না যে সেটা আসলে কোনটা আকৃতি, এটা আকৃতি কনফার্ম না, এই স্ট্রাকচার থ্যালয়েড। আমরা শৈবালের বেলাও এরকম স্ট্রাকচার দেখতে পাই। সবসময় যে দড়ির মতো হবে বা কলোনির মতো থাকবে এরকম না, আমরা পাতার মতো একটা স্পেশাল গঠন দেখতে পাই। দেখা গেছে শৈবালটা এমন ভাবে, একটা শৈবাল একজনের বিশেষ ধরনের শৈবাল, আমি উদাহরণটা বলে দিই। ধরো চারা, সরি, ধরো চারা, চারা
এমন ভাবে এই শৈবালটা বড় হয়, একদম চ্যাপ্টা হয়ে পাতার মতো হয়ে যায়, বুঝছো? পাতা ছিল না, এরকম পাতা কিনা আমরা, এই যে অনেকটা পাতার মতো, এই যে অনেকটা পাতার মতো হয়ে যায়, বিক্ষিপ্ত পাতার মতো। তুমি বললো ভাই এটাই কিন্তু শৈবাল, দেখতে অনেকটা এরকম বিক্ষিপ্ত পাতা আছে না, পাতা তো চিনো সবাই, এরকম পাতার মতো হয়ে যায়। ভাই বলতে পারো ভাইয়া এটা কি হলো, এটা একটা উদ্ভিদ, শুধু পাতা কি কোনো গাছ হয় নাকি? কাণ্ড কই, মূল কই? এই যে কিছু বোঝা যায় না, দেখলে মনে হবে পুরোটা একটা পাতা, আসলে এর মধ্যেই সবকিছু, এটা কিন্তু ভাগ করতে পারবা না। ঠিক আছে, এইটা একটা, ওটাকে বলা হয় থ্যালোয়েড। ঠিক আছে, যদিও ইন টোটাল শৈবাল পুরোটাই থ্যালোয়েড, কিন্তু এই এই চারাটাকে স্পেশালি গুরুত্ব দেওয়া হয় কারণ এটা দেখতে পাতার মতো। ঠিক আছে, এটা এমন ভাবে বিভাজিত হয়, এমন ভাবে বর্ধিত হয়, এটা পাতার মতো চ্যাপ্টা আকৃতি লাভ করে। এই জন্য আমরা এটাকে তখন এই থ্যালোয়েড নামে ডাকি, কারণ এটা আসলে কোনো স্ট্রাকচার না, এটাকে তুমি কোনো মূল কাণ্ডে ভাগ করতে পারবা না। এই মূল কই, কাণ্ড কই ভাই? কিছুই নেই, এটাকে আমরা বলবো থ্যালয়েড। এই যে তোমরা অলরেডি পারতেছেন সেটা সমাঙ্গদেহী, থ্যালয়েড, দেহ মূল কাণ্ডে ভাগ করতে পারে না, যাতে মূল কাণ্ড পাতা বিভক্ত। ভেরি গুড, এই যে তোমরা পারতেছো, এটাই হচ্ছে ভাই আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য। ওকে, আচ্ছা, থ্যালয়েড হয়েছে। এখন আমরা এগুলো নিয়ে আসলে আর ইয়ে করবো না, আমরা চলে যাই হচ্ছে আমাদের সরাসরি শৈবালের কোষীয় গঠনে। আসলে একটা শৈবালের মধ্যে কি কি জিনিস পসিবল। এখন শৈবালের কোষীয় গঠন, শৈবালের যে একটা কোষ, যে কোনো একটা কোষ, যে কোনো একটা কোষ, আমি তোমাদের গত ক্লাসে পড়াইছি, শৈবাল তো একটা কোষের কিছু একটা, তাই না? এটা তো কোষ, প্রকৃত কোষ। কিছু আদি কোষ আছে বলছিলাম, বাট ওই সায়ানোব্যাকটেরিয়া ব্যতিক্রম, এটা আমরা পড়বো না, এটা আমাদের শৈবাল টপিকের মধ্যে আসবে না, কারণ এটা যদিও নাম শৈবাল, কিন্তু এটার মধ্যে বৈশিষ্ট্যগুলো ম্যাক্সিমামই ব্যাকটেরিয়ার সাথে মিলে যায়। আদি কোষ ওটার কাহিনী বাদ, আমরা নর্মালি প্রকৃত কোষের বেলায় শৈবালের গঠনটা কেমন হয় সেটা আগে দেখবো। ঠিক আছে, প্রথম কথা তোমাদেরকে গত ক্লাসে পড়াইছি, তোমরা ভাইয়াকে বলো, ভাইয়া শৈবালের মধ্যে কোষ প্রাচীর আছে কি নাই? শৈবালের মধ্যে কোষ প্রাচীর আছে কিনা? তুমি আমাকে উত্তর বলবো, আমি ইনশাআল্লাহ তোমাদের জাস্ট বলবো। বলো, শৈবালের মধ্যে কোষ প্রাচীর আছে কি নাই? শৈবালের মধ্যে কোষ প্রাচীর আছে। ভেরি গুড, ভেরি গুড। শৈবালের মধ্যে কোষ প্রাচীর আছে, এই তো সুন্দর, ইনশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। ভাইয়া কোষ প্রাচীর আছে, তোমাদের গত ক্লাসে পড়াইছিলাম কোষ প্রাচীরের মূল উপাদান কি। ধরো ভাইয়া এইটা হচ্ছে শৈবালের কোষ প্রাচীর, আমি একটা ফিলামেন্টাস আঁকতেছি, মানে উপরে আছে নিচে আছে, হ্যাঁ, এরকম অনেকগুলো কোষ আছে, ধরো এটা হচ্ছে শৈবালের কোষ প্রাচীর। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে ভাইয়া শৈবালের মধ্যে কোষ প্রাচীর আছে। তোমাদের গত ক্লাসে পড়াইছিলাম ভাইয়া এই কোষ প্রাচীরের নরমালি আমরা যে সবুজ শৈবাল দেখি, এই সবুজ শৈবালের কোষ প্রাচীরের মূল উপাদান কি? সবুজ শৈবালের কোষ প্রাচীর নরমালি কি দিয়ে তৈরি হয়? তোমাদের পড়াইছিলাম কোষ প্রাচীর মূলত তৈরি হয় সেলুলোজ দিয়ে। সেলুলোজ হচ্ছে এক ধরনের শর্করা পলিমার, সেলুলোজ হচ্ছে এক ধরনের শর্করা পলিমার। তো এইটারও কোষ প্রাচীর আছে। ধরো বাইরের এটাই হচ্ছে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা নরমালি সেলুলোজ দিয়ে তৈরি হয়। এখন ডেফিনেটলি সেলুলোজের সাথে, তোমাদের গত ক্লাসে বলছিলাম বলবো, সেলুলোজের সাথে আরো কিছু পদার্থ থাকে, এটা নর্মাল। শুধু একটা জিনিস দিয়ে তো আর পুরো এত বড় কোষ প্রাচীর হবে না। এগুলো কোষ প্রাচীর গুলোর মধ্যে সুন্দর স্ট্রাকচার মেনটেন করার জন্য আরো কিছু পদার্থ থাকে, যেমন পেকটিন। তোমরা পেকটিনের নাম শুনছো? পেকটিন নাম শুনে পেকটিনকে একজন বলছে ভাইয়া এই ক্লাসে নোট পাবো, তোমরা নোট পাও কোথায়? তোমরা এই ক্লাসের নোট কোথায় পাও একটু জানা তো, নোট কোথায় পাও? নোট পাওয়া যাচ্ছে ভাইয়া আমাদের ওয়েবসাইটের মধ্যে আছে, হ্যাঁ, ইনশাআল্লাহ তোমাদের যে ওয়েবসাইটে তোমরা কিনছো ওখানে নোট পাওয়া যায়। যেখানে ওয়েবসাইটে তোমরা কোর্সটা কিনছো না, তোমার ড্যাশবোর্ডে কোর্সটা আছে, এর ভিতরে ঢুকলে তুমি দেখবে ক্লাস পিডিএফ এর অপশন আছে। ওকে, আচ্ছা, তাহলে সেলুলোজ স্টোরি, সেলুলোজের সাথে এটাকে ব্যালেন্স করার জন্য, এই যে তোমার কমেন্টে পারতেছো, ভেরি গুড, এটাকে ব্যালেন্স করার জন্য সেলুলোজের সাথে, যেহেতু একটা পদার্থ দিয়ে তোর কিছু হয় না, যেমন বাসা বানাতে গেলে ইট লাগে, সিমেন্ট লাগে, বালু লাগে, তো একইভাবে সেলুলোজের সাথে থাকে পেকটিন এবং মিউসিলেজ, এগুলো বিভিন্ন ধরনের শর্করা, পেকটিন, মিউসিলেজ, এগুলা মিলে মূলত তৈরি হয়। ঠিক আছে, এখন ভাই শৈবাল বলতে শুধুমাত্র যে সবুজ শৈবাল সেটা তো এরকম না, কিছু আলাদা শৈবালও আছে। যদিও আমি তোমাকে ইনশাল্লাহ এটা বই থেকে পড়াবো, তারপরে বলতেছি কিছু আলাদা কার শৈবাল আছে। নর্মালি শৈবালের অনেকগুলো ভাগ আছে, তবে তিনটা ভাগকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। একটা হলো সবুজ শৈবাল, ভেরি গুড, এটা আমাদের খাদ্য তৈরির সাথে জড়িত, ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে বাদামি শৈবাল, কালারটা বাদামি, এই ভাইটা যাক পরে, বাদামি শৈবাল। আবার আরেকটা আছে লাল রঙের, এটাকে আমরা বলি লোহিত শৈবাল। এগুলো কেন বাদামি হয়েছে, কেন লাল হয়েছে? কারণ এগুলোর মধ্যে রঞ্জক পদার্থ থাকে, রঞ্জক পদার্থ। আমরা জানি কোন একটা শৈবাল সবুজ মানে খাবার তৈরি করে, তার মানে তার মধ্যে ক্লোরোফিল আছে, তাই না? ক্লোরোফিল কিন্তু অনেক ধরনের, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, এগুলো ছাড়াও শৈবালে অনেকগুলো রঞ্জক পদার্থ থাকে, কালারফুল সাবস্টেন্স থাকে।
যার মধ্যে ধরো লাল রঙের সাবস্টেন্স, তাহলে সে লাল কালার। যার মধ্যে বাদামি রঙের রঞ্জক পদার্থ, সে বাদামি কালার। যার মধ্যে একটু একটু নীলচে নীলচে ভাব, নীলচে রঙের ধরো সায়ানিন আছে, তার মধ্যে একটু নীলচে নীলচে ভাব। তো এটা আসলে ডিপেন্ড করে তার মধ্যে কোন ধরনের রঞ্জক পদার্থ আছে। ওটা নিয়ে তোমার বদল হওয়ার দরকার নেই ইনশাল্লাহ, ঠিক আছে? তুমি জানে রাখো আমরা মোটা মেইনলি 3টা শৈবাল বেশি করে পড়ি, পরীক্ষায় আমাদের 3টা শৈবাল থেকে আসে। একটা হচ্ছে সবুজ শৈবালে নর্মালি কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, তোমাকে পড়াই ফেলছি। এবার আমরা পড়বো বাদামি শৈবাল এবং লোহিত শৈবাল, ঠিক আছে? বাদামি শৈবাল এবং লোহিত শৈবাল, ওকে। আচ্ছা, এখন আসি বাদামি শৈবালে কোন থাকে। বাদামি শৈবালে ভাইয়া একটা গুরুত্বপূর্ণ পদার্থ হচ্ছে, এগুলো নামগুলো একটু ভেজাল নাম, বুঝছো? ভেজাল নাম। আমার প্রতি বছরে পড়াতে গেলে এই ভেজালগুলো আমরা ছিল একটু চেষ্টা করবো, এই জন্য আমি আমার এমন প্যানেলে পড়াচ্ছি একদম সিলেক্টিভ হইতে, বুঝছো? তারপর যখন তোমাকে বই থেকে দাগাবো তখন তোমার দুধ ভাত লাগবে, ফোকাস করো ভাইয়া। বাদামি শৈবালের মধ্যে থাকে এলজিন। এলজিন, বাদামি শৈবালের সঞ্চিত খাবার হচ্ছে এলজিন। আর লোহিত শৈবাল মানে লাল রঙের শৈবাল, এইটার সঞ্চিত খাদ্য হচ্ছে এগার এগার। এগার এগার শুনছো না? এগার এগার, এগার এগার তো অনেকে চিনো, ঘন করতে ইউজ করা হয়। এই যে, তাহলে এই সঞ্চিত খাদ্য যেটা ভেরি করে, তার মানে এই না যে ভাই পরীক্ষা হলে যদি আমাকে প্রশ্ন দেয় যে শৈবালের সঞ্চিত খাদ্য, সরি সঞ্চিত খাদ্য না, কোষ প্রাচীরের মূল উপাদান, পরীক্ষা হলে যদি আসে, আমি কি ভাই সেলুলোজ দাগাবো নাকি এলজিন দাগাবো না এগার এগার দাগাবো? অবশ্যই সেলুলোজ। আমাকে যদি আলাদা করে জানতে চায়, আলাদা করে জিজ্ঞাসা করে পরীক্ষায়, তাইলে আমি দাগাবো বাদামি শৈবালের জন্য এলজিন আর লোহিত শৈবালের জন্য এগার এগার, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, তাইলে আমাকে এই যে দাগ স্টার্ট দিয়ে দিলাম, ভুল করো না, ওকে। এখন আসি আরেকটা স্পেশাল শৈবাল আছে, এটার নাম হচ্ছে ডায়াটম। এখন ভাই ডায়াটমটাকে আপনি কেন স্পেশাল বললেন? ডায়াটমের কেন স্পেশাল বললেন? কারণ এটা কোষ প্রাচীরের একটা আলাদা নাম আছে, এই জন্য স্পেশাল। কেন ভাই? ডায়াটমের কোষ প্রাচীর তো কি, এটা কি সেলুলোজ দিয়ে তৈরি না? নাকি এগুলো কোনটা আসলে কি এটা স্পেশাল? এটা কোনোটার মধ্যেই পড়ে না। এটার কোষ প্রাচীর এদের কোনোটার মধ্যেই মিল নাই। কেন? কারণ ডায়াটমের যে শৈবাল, যে কোষ প্রাচীর, ডায়াটম শৈবালের যে কোষ প্রাচীর, এইটা হচ্ছে কাইন্ড অফ ওই যে গ্লাসের মতো। গ্লাস চিনো? গ্লাস, আমরা যে বাসা বাড়িতে গ্লাস লাগাই না, একদম কি রে ভাই, ভিতরে জিনিস দেখা যায় এরকম শৈবাল। ডায়াটমের কোষ প্রাচীর এতটা স্বচ্ছ, গ্লাসের মতো। প্রশ্ন হচ্ছে কেন গ্লাসের মতো? কি দিয়ে তৈরি? ভাই আমরা সবাই জানি গ্লাস তৈরি হয়, মূল উপাদান হচ্ছে সিলিকা। এক্স্যাক্টলি ওর কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে সিলিকা। এই সিলিকার কারণে ওর কোষ প্রাচীর একদমই স্বচ্ছ, একদম ক্লিয়ার ভাই, ভিতর থেকে সব দেখা যায়। এই যে স্বচ্ছ গ্লাসের মতো, একদম গ্লাসের মতো স্বচ্ছ, একদম সব দেখা যায়। এই যে সিলিকা সমৃদ্ধ এই যে ডায়াটমের কোষ প্রাচীর, সিলিকাময়, সিলিকা যুক্ত এই যে ডায়াটমের কোষ প্রাচীর, সিলিকা সমৃদ্ধ ডায়াটমের কোষ প্রাচীর, এইটাকে বলে ফ্রুস্টিউল। এই নামটা একটু তুমি বিভিন্ন জায়গায় পাইতে পারো, তাই আমি তোমাকে ব্যাখ্যা দিয়ে দিলাম। তুমি যদি পরবর্তীতে বই পড়তে গিয়ে এই ওয়ার্ডটা পাও ফ্রুস্টিউল, তুমি ঘাবড়াবা না। এটা কার কোষ প্রাচীর? ডায়াটমের কোষ প্রাচীর। ডায়াটম কি? এটা এমন একটা শৈবাল যেটার আবরণটা গ্লাসের মতো, বাইরে থেকে দেখলে ভিতরে সব দেখা যায়, ঠিক আছে? এই হচ্ছে স্পেশাল ধরনের শৈবাল, নাম হচ্ছে ডায়াটম। ডায়াটমের কোষ প্রাচীরটা যেহেতু সিলিকা দ্বারা তৈরি, সিলিকা হচ্ছে গ্লাসের মূল উপাদান। গ্লাস, এই যে আমরা কাঁচের গ্লাস আছে না, কাঁচের গ্লাস, এই গ্লাসের মতো স্বচ্ছ, এই জন্য এটাকে বলা হয় ফ্রুস্টিউল। এটার নামটা হচ্ছে ফ্রুস্টিউল। কোষ প্রাচীর ইনশাআল্লাহ তোমাকে আর কিছু পড়তে হবে না, ওকে? তাইলে ভাইয়া এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোষ ঝিল্লি। ভাইয়া বলো তো, কোষ ঝিল্লি এটা তো আমার পড়ানো কিছু নাই। পৃথিবীতে যে কোষই আছে, পৃথিবীতে যে কোষই আছে তার অবশ্যই কোষ ঝিল্লি আছে। তোমাদেরকে বলছিলাম কোন একটা কোষের মধ্যে কোষ প্রাচীর থাকতে নাও পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কোন একটা কোষের মধ্যে কোষ প্রাচীর থাকতে নাও পারে, কিন্তু কোষের কোষ ঝিল্লি থাকবেই। কোষ ঝিল্লি ছাড়া কোনো কোষ পসিবল না, ঠিক আছে? কোষ ঝিল্লি ছাড়া। আচ্ছা, একজন বলছে লোহিত শৈবালটা বোঝা যাচ্ছে না। কি বোঝা যাচ্ছে না? এগার এগার, এ জি এ আর, এ জি এ আর, এগার এগার, ওকে। আচ্ছা, এখন আসি ভাইয়া, তাহলে এখন কোষ ঝিল্লির কথা আপনি যেহেতু বললেন, ওকে, তাহলে প্রত্যেকটা কোষের মধ্যে অবশ্যই কোষ ঝিল্লি থাকবে, এটা আমাদের বেসিক কথা। তাহলে আমরা যখন ছবি আঁকি, এই ছবির মধ্যে আমরা জাস্ট ভিতরে একটা বর্ডার দেই, এই বর্ডার দিয়ে বলি যে ভিতরে হচ্ছে কোষ ঝিল্লি আছে। তোমাদের পরীক্ষা কিন্তু এই ছবিতে আসবে না, আমি আবার বলতেছি,
পরীক্ষায় তোমাদের আরেকটা ছবি আঁকা লাগবে, ইউলোথ্রিক্সের ছবি। পরীক্ষায় এই ছবি আসবে না, এটা তোমার জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? স্পাইরাগলের ছবি তোমার জাস্ট বোঝার জন্য। এমসিকিউতে এগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে কোষ ঝিল্লি, ওকে। এখন ভাই কোষ ঝিল্লি সবার আছে, তাহলে কোষ ঝিল্লি সবার আছে, এটা আমরা সবাই বুঝলাম, সবার আছে। এখন একটু পার্থক্য ভাই, কোন কোন শৈবালে কোষ ঝিল্লিটা একটু বেশি মোটা, একটু বেশি পুরু হয়। প্রশ্ন হচ্ছে কাদের ক্ষেত্রে শৈবাল, কোন শৈবালের কোষ ঝিল্লি পুরু হয়? আমাকে বলো কোন শৈবালের কোষ ঝিল্লি পুরু হয়? কেউ যদি পারো ইনশাআল্লাহ উত্তর করার চেষ্টা করবা। ভাইয়া কোষ ঝিল্লি যখন পুরু হয় এটা একটা নাম আছে, এটাকে বলে পেরিপ্লাস্ট। পেরিপ্লাস্ট, পেরি মানে চারপাশে আছে, প্লাস মানে হচ্ছে স্ট্রাকচার তৈরি করছে, তাহলে পেরিপ্লাস্ট বহিস্থ একটা আবরণী, পুরু। তাহলে কোষ ঝিল্লিটা যখন পুরু হয়, কোষ ঝিল্লি যখন মোটা হয়, এটাকে বলা হয় মোটা হয়, এটাকে বলে পেরিপ্লাস্ট। এখন কথা হচ্ছে কোষ ঝিল্লি কখন মোটা হয়, কখন মোটা হবে? যখন তার কোষ প্রাচীর থাকবে না। তো যাদের যে সকল শৈবালের নরমালি কোষ প্রাচীর থাকে না, তো যে সকল শৈবালের নরমালি কোষ প্রাচীর থাকে না তাদের ক্ষেত্রে এই কোষ ঝিল্লিটা পুরু হয়, এটাকে আমরা বলি পেরিপ্লাস্ট। কথা হলো ভাই কোষ ঝিল্লি থাকবে না কেন, কারাকে থাকে না? ভাইয়া যে সকল শৈবাল চলতে পারে সচল, যাদের ফ্লাজেলা আছে ওদের কোষ ঝিল্লিটা এরকম পুরু হয়, কারণ তো কোষ প্রাচীর থাকে না। তার মানে যে সকল শৈবালের ফ্লাজেলা আছে, রাইট? তো যে সকল শৈবালের ফ্লাজেলা আছে, যে সকল শৈবালের ফ্লাজেলা বিদ্যমান, যে সকল শৈবালের ফ্লাজেলা বিদ্যমান, এই ধরনের শৈবালে কোষ প্রাচীর থাকে না। এই ধরনের শৈবালে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর না থাকার কারণে কোষ প্রাচীর থাকে না। আর এই কোষ প্রাচীর না থাকার কারণে আমাদের কোষ ঝিল্লিটা একটু পুরু হয়। এই পুরু কোষ ঝিল্লির নাম, এই পুরু কোষ ঝিল্লিকে আমরা কি বলবো? পেরিপ্লাস্ট বলবো। আসি তাহলে আমরা ইনশাআল্লাহ এই দুইটা লাইন আমরা একটু পড়ি একটু সুন্দর করে আবার। তাহলে যা পড়াচ্ছি একটু দেখি। তাহলে ভাই ফার্স্টে বলছি শৈবাল হচ্ছে এক কোষ হইতে পারে। এক কোষ হয় বোর্ডের দিকে তাকাও। এক কোষ শৈবাল দুই রকমের, সচল এবং নিশ্চল। সচল কখন বলছি? যখন তার মধ্যে ফ্লাজেলা আছে। নিশ্চল কখন? যখন তার মধ্যে ফ্লাজেলা নাই। আচ্ছা নেক্সট হচ্ছে ভাইয়া বহুকোষী। বহুকোষীর মধ্যে বলছি যখন তারা একটার পর একটা সংযুক্ত হয়ে এরকম এরকম একটা দড়ির মতো গঠন তৈরি করে, তখন আমরা এদেরকে বলি ফিলামেন্টাস। কি বলি? ফিলামেন্টাস। কি বলবো? ফিলামেন্টাস। ওকে, আচ্ছা ইনশাল্লাহ। এরপরে যখন এরা একসাথে হয়ে এরকম ভাবে কলোনি আকারে থাকে, এটাকে আমরা বলি কলোনি বা সিনোবিয়াম। কলোনি বা সিনোবিয়াম, ভেরি গুড। এটা সচল হতে পারে, নিশ্চল হতে পারে, একদম ইজি। এরপরে বলছি যখন এটা পাতার মতো এরকম বিক্ষিপ্ত আকার ধারণ করে, চ্যাপ্টা হয়। পাশে চ্যাপ্টা ওয়ার্ডটা লিখে রেখো, কারণ এটা পরীক্ষার চ্যাপ্টাররা আসে, বুঝছো? এই ওয়ার্ডটা দিয়ে দে, চ্যাপ্টা। আমরা সবাই জানি পাতা তো চ্যাপ্টাই হয়, পাতা তো লম্বা হয় না, নর্মালি পাতা চ্যাপ্টাই হয়। তাহলে পাতা চ্যাপ্টা দেখতে একদম পাতার মতো হয়ে যায়, থ্যালোয়েড। এটার উদাহরণ হচ্ছে চারা। এরপরে বলছি যে নর্মালি কোষ প্রাচীর, সবুজ শৈবাল যেটা আমরা নর্মালি চিনি, এটার কোষ প্রাচীরটা সেলুলোজ দ্বারা নির্মিত, এটাই নর্মাল কোষ প্রাচীর। নর্মালি সেলুলোজ থাকে, পাশাপাশি আরো দুইটা শর্করা পেকটিন এবং মিউসিলাস থাকে। কিন্তু দুইটা ভিন্ন শৈবাল, বাদামি শৈবাল এবং লোহিত শৈবাল, এই দুইটার ক্ষেত্রে কোষ প্রাচীরের উপাদানে একটু পার্থক্য থাকে। বাদামি শৈবালের মূল উপাদান হচ্ছে এলজিন, আর লোহিত মানে লাল রঙের বাদামি তো বাদামি, এই লোহিত শৈবালের মূল উপাদান এগার এগার। ওকে, আরেকটা বলছি যেটা কাচের মতো, গ্লাসের মতো একদম স্বচ্ছ। কেন স্বচ্ছ? কারণ এটা গ্লাস তৈরি হয় যে উপাদান দিয়ে, গ্লাস তৈরি হয় যে উপাদান দিয়ে, সিলিকা, এই উপাদানটা দিয়েই তৈরি হয়। আর এই সিলিকা দ্বারা তৈরি হয় বলে কোষ প্রাচীর একদম স্বচ্ছ হয়। এটাকে আমরা তখন বলি ফ্রুস্টিউল। এই শৈবালটার নাম হলো ডায়াটম। তার মানে ডায়াটমের ক্ষেত্রে কোষ প্রাচীরকে আমরা কি বলি? ফ্রুস্টিউল বলি। ভেরি গুড। এখন সবার ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে? উত্তর হচ্ছে সবার ক্ষেত্রে থাকে না। যে সকল কোষ চলতে পারে, যাদের ফ্লাজেলা আছে, ওদের মধ্যে কোষ প্রাচীর থাকে না। তো যাদের কোষ প্রাচীর থাকে না ওদের প্রোটেকশন দিবে কে? ওদের এক্সট্রা যে প্রোটেকশন, কারণ প্রত্যেকটা কোষের প্রোটেকশন লাগবে। সে পানির মধ্যে থাকে, অনেক পানির স্রোত থাকে, সো তাকে অবশ্যই প্রোটেকশন মেনটেন করতে হয়। এই যে প্রোটেকশনটা দেওয়ার জন্য তার কোষ ঝিল্লিটা একটু মোটা হয়, পুরু হয়, তখন এটার নাম আমরা বলি পেরিপ্লাস্ট। ওকে, এখন আসি ভাইয়া এই শৈবালের মধ্যে সাইটোপ্লাজম আছে, এটা নর্মালি একটা কোষ। তো কোষের মধ্যে অবশ্যই নিউক্লিয়াস থাকবে, এটা তো বাচ্চা জন্য বুঝতে পারতেছো। কোষের মধ্যে অবশ্যই সাইটোপ্লাজমে নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, সবকিছুই আছে। যেহেতু প্রকৃত কোষ, তো যা যা অঙ্গাণু থাকা দরকার, যা যা অঙ্গাণু একটা কোষে থাকা পসিবল, সাইটোপ্লাজমের মধ্যে সবগুলো অঙ্গাণুই আছে। তার মধ্যে একটা অঙ্গাণু তোমাকে অলরেডি ভাইয়া পড়াই ফেলছি, লাগবে মূলত ওইটাই, প্লাস্টিড। মনে আছে ভাইয়া বলছিলাম প্লাস্টিডের মধ্যে একটা বিশেষ ধরনের দানা থাকে, তোমাদেরকে গত ক্লাসে পড়াইছি। ওই দানাটার মধ্যে কি থাকে সেটাও পড়াইছি। দেখি বলো তো, প্লাস্টিডের মধ্যে যে বিশেষ দানা থাকে নাম কি?
বলেন প্লাস্টিডের মধ্যে যে বিশেষ ধরনের দানা থাকে, দানাটার নাম কি? কত ক্লাসে পড়াইছিলাম, কার মনে আছে দেখি? ভাইয়া যারা ভুলে গেছো তাদেরকে বলে রাখি, পাইরিনয়েড। পাইরিনয়েড গত ক্লাসে পড়াইছিলাম, মাঝখানে রুবিস্কো এনজাইম, তার পাশে চারপাশে শ্বেতসার আবরণী, তাই না? শ্বেতসার আবরণী দিয়ে পাইরিনয়েড নামক দানা থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো নর্মালি প্লাস্টিড ক্লোরোফিল থাকলে এটাকে বলি ক্লোরোপ্লাস্ট, কিন্তু একটা শৈবাল আছে নাম হলো পলিটোমা। পলিটোমা এটা ভাই সবুজ না, বুঝছো কেন? কারণ এটার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না। ক্লোরোপ্লাস্টের জায়গায় রংহীন, কালারহীন, বর্ণহীন লিউকোপ্লাস্ট থাকে। রংহীন, কালারহীন, বর্ণহীন কি থাকে? লিউকোপ্লাস্ট। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পলিটোমার মধ্যে কি থাকে? লিউকোপ্লাস্ট থাকে। এই লিউকোপ্লাস্ট থাকার কারণে এটার মধ্যে কালার থাকে না, ঠিক আছে? আচ্ছা, তো কিছু কিছু শৈবালের মধ্যে আই স্পট দেখা যায়, আই স্পট, হ্যাঁ, তো চক্ষু বিন্দু আর কি, চক্ষুর মতো বিন্দু কিছু দেখা যায়, আসলে এগুলো বিভিন্ন দানাদার রঞ্জক পদার্থের মতো, ঠিক আছে? তাহলে আমরা এখন পড়বো আসলে কোন কোন শৈবালে কি কি ধরনের রঞ্জক পদার্থ থাকে। চলো আমরা এটা একটু দেখি। ভাইয়া সবুজ শৈবাল, তুমি আমারে বলো তো সবুজ শৈবালের রঞ্জক পদার্থ কি হবে? তুমি আমারে বলো, এটা আমার বলার দরকার নেই, আমরা সবগুলো তো পড়বো না, যেগুলো পরীক্ষা লাগবে। সবুজ শৈবালের রঞ্জক পদার্থ কি থাকবে তুমি আমারে বলো। সবাই জানে ভাই সবুজ শৈবালে, তোমাদের গত ক্লাসে ভাই এটা পড়াইছিলাম, সবুজ শৈবাল কেন সবুজ? কারণ তার মধ্যে ক্লোরোফিল আছে। সবুজ শৈবাল কেন সবুজ? তার মধ্যে কি আছে? ক্লোরোফিল। এখন ক্লোরোফিলের কিছু টাইপস আছে, তোমাদের উদ্ভিদ সাহিত্য তো অধ্যায় পড়ানো হয়েছিল। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, এরকম কিছু টাইপস আছে। তাহলে সবুজ শৈবালের মধ্যে ক্লোরোফিল এ, বি, সি এগুলো থাকে। তবে আসলে সিটা কিন্তু আমরা, আমাদের যদি তোমাদের বইয়ে লিখছে, তো বেসিক্যালি মনে রাখবা সিটাকে আমি একটু ব্ল্যাক অন্য কালার দিয়ে মার্ক করে দিলাম। ইউজুয়ালি এ আর বি হচ্ছে মেইন। যে শৈবালটা সবুজ, ওই শৈবালের ম্যাক্সিমামই হচ্ছে ক্লোরোফিল এ, তার পাশাপাশি কিছু ক্লোরোফিল বি থাকে, সি ইউজুয়ালি খুবই কম থাকে সবুজ শৈবালের ক্ষেত্রে, বুঝছো? এর পাশাপাশি এই যে তোমরা ইনশাল্লাহ পারতেছো, মার্শাল্লাহ খুব ভালো লাগতেছে। এই যে পায়রার উত্তর করছে মাধব, পলাশ মানে পলাশ, হুমায়রা, হাবিবা, তাসনিয়া, দিন, মিনতি, অঞ্জন, সোহান, ভেরি গুড, আই লাভ ইউ অল। লাবণ্য, খুশবু, রাকিব, নিশি পড়ালেখা করছে, ওরা মুনা, হলি, শিমুল, ওরা পড়াশোনা করছে, মার্শাল্লাহ ডেফিনেটলি তোমাদের অসংখ্য ভালোবাসি, তোমরা পড়াশোনা করছো। ওকে, ভেরি গুড। তাহলে ক্লোরোফিল এ এবং বি, বুঝছো? এই যে এখন ক্লোরোফিল ছাড়াও ক্যারোটিনয়েড থাকে। ক্যারোটিনয়েড কি মনে আছে? ভাইয়া বলছিলাম ক্যারোটিন, তারপরে হচ্ছে জ্যান্থোফিল, এরকম কিছু রঞ্জক পদ থাকে। ভাইয়া বলো তো ক্যারোটিনের কারণে কি রং হয়? ভাইয়া মনে আছে ক্যারোটিনের কারণে কি রং হয়? কতে ক্যারোটিন, কতে কমলা, ক্যারোটিনের কারণে কমলা রং হয়। জ্যান্থোফিলের হ দিয়ে মনে রাখবা, জ্যান্থোফিলের হতে হলুদ, জ্যান্থোফিল কি রঙের হয়? হলুদ রঙের হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন পড়বো কোনটা জানো? আমরা পরেরটা পড়বো, আমরা পড়বো বাদামি শৈবাল। এখন আমরা পড়বো যে বাদামি শৈবালে কোন কোন রঞ্জক পদার্থ থাকে। ভাইয়া শৈবাল এটা দেখো, বাদামি মানে এই না যে পুরো সম্পূর্ণ রংটা একদমই বাদামি, সে কোনো খাবার তৈরি করবে না, এমন কিন্তু না, এমন কিন্তু না। ওর মধ্যে কিন্তু ক্লোরোফিল আছে, কারণ এরা কম বেশি নিজের খাদ্য নিজে তৈরি করতেই পারে, কারণ শৈবাল মানেই নিজের খাদ্য নিজে তৈরি করবে। জাস্ট রঞ্জক পদার্থ যেটাতে বেশি, ওই কালারটা বাইরে থেকে দেখা যায়। তাহলে বাদামি শৈবাল, তার মানে বাদামি হওয়ার জন্য একটা রঞ্জক পদার্থ আছে। এইটা আমি একটু আগে লিখবো। বাদামি হওয়ার জন্য তার রঞ্জক পদার্থের নাম হচ্ছে, এই বাদামি হওয়ার জন্য রঞ্জক পদার্থের নাম হচ্ছে ফিউকোজেন্থিন। ফিউকোজেন্থিন এইটা এমন একটা রঞ্জক পদার্থ যেটার কারণে কোন একটা শৈবালের রং বাদামি হয়। আসলে বাদামি হইতে পারে, বা একটু হায়ার লেভেলে বইয়ে লেখা আছে সোনালী বাদামি, মানে একটু হালকা বাদামি, হালকা সোনালী, এমন একটা কালার পাওয়া যায়, বুঝছো? একদম প্রপার বাদামি এমন না, কালার ভেরিয়েশন তো তোমরা মেয়েরা একটু ভালো বুঝবা। যাই হোক, এই ফিউকোজেন্থিন, বাদামি শৈবালের মধ্যে এই রঞ্জক পদার্থটা আছে, এইটাই মূলত বেশি থাকে কম্পারেটিভলি আর কি, ওগুলো তেমন থাকে না। এই জন্য এইটার কারণে রংটা বাইরে থেকে একটু বাদামি দেখা যায়। আর যেহেতু শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করবে, এটা কোনো প্রশ্নই আসে না, তার মানে অবশ্যই তার মধ্যে ক্লোরোফিল আছেই, তাই না? ক্লোরোফিল যদি না থাকে, সে কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে? পারবে না। তার মধ্যে আছে মূলত ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল সি। ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল সি। আচ্ছা, ইনশাল্লাহ, ভেরি গুড। এখন তাহলে আমরা পড়বো
যে ভাই লোহিত শৈবাল, যে ভাই লোহিত শৈবালের মধ্যে কি থাকে? লোহিত মানে লাল। এবার আমাকে তোমরা বলো তো, লাল হওয়ার জন্য কোন রঞ্জক পদার্থ দায়ী? লাল হওয়ার জন্য কোন রঞ্জক পদার্থ দায়ী? একটা মজার একটা নাম আছে, নামটা হইলো, তোমরা জানো আরবিসি বা লোহিত রক্তকণিকা, এটার অপর নাম কি? আরবিসি মানে তো লোহিত মানে লাল, রেড মানে লাল রঙের, তাই না? এটার একটা অপর নাম হলো ইরিথ্রোসাইট। সবাই হতে পারো, ইরিথ্রোসাইট। এই লোহিত রক্তকণিকার আরেকটা নাম হলো ইরিথ্রোসাইট। আমরা যেখানে ইরিথ্রো ওয়ার্ডটাকে দেখি, রক্ত অধ্যায়ে পড়েছিলাম, যেখানে ইরিথ্রো ওয়ার্ডটাকে দেখি আমরা বুঝি লোহিত রক্তকণিকার কথা বলছে, লাল রঙের কথা বলছে, তাই না? এক্স্যাক্টলি ভাই, লোহিত শৈবালে এই লোহিত মানে লাল কালার, এইটা করার জন্য দায়ী হচ্ছে মূলত ফাইকো ইরিথ্রিন। ফাইকো মানে উদ্ভিদে থাকে যেহেতু, এই জন্য ফাইকো, ফাইকো ইরেথ্রিন। এই যে ইরেথ্রিন, ইরেথ্রিন, এই যে ইরেথ্রিন, ইরেথ্রোসাইট, দেখছো লাল রং? তুমি অটোমেটিক বুঝে গেছো ভাইয়া, এইটা হচ্ছে লাল রঙের জন্য দায়ী রঞ্জক পদার্থ। লাল রঙের জন্য দায়ী রঞ্জক পদার্থ ফাইকো ইরেথ্রিন। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, এখন আমরা পড়বো যে ভাই এখানের মধ্যে তাহলে এখানে কি ভাই আর কোন রঞ্জক থাকে? থাকে, এখানে একটু নীল রঙের রঞ্জকও আছে, কিন্তু এটা তো বেশি প্রমিনেন্ট না, অত বেশি পাওয়ারফুল না যে তার কারণে নীল হয়ে যাবে, অল্প পরিমাণ থাকে। ওর নাম হচ্ছে ফাইকোসায়ানিন। নাম হচ্ছে ফাইকোসায়ানিন। ফাইকোসায়ানিন, সায়ানিনের কারণে তোমরা সবাই জানো, সায়ানিনের কারণে কোন এক কিছু নীল রং হয়। সায়ানিন মানে নীল, সায়ানিনের কারণে নীল রং হয়, কিন্তু এটা তো প্রমিনেন্ট না। আমি আবারও বলতেছি, এটা লাল কালার হওয়ার পিছনে দায়ী হচ্ছে মূলত ফাইকোইরিথ্রিন। এখন তাইলে তোমার কমন প্রশ্ন হইতে পারে, ভাইয়া আপনি বলছেন শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করে, রাইট? আপনি বলছেন শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করে, তাইলে ভাই আপনি ক্লোরোফিলের কথা বলেন নাই। ক্লোরোফিল ছাড়া খাদ্য সে কোন দিকে তৈরি করবে? কারণ অবশ্যই ক্লোরোফিল আছে, ভুলার সুযোগ নাই। এর মধ্যে থাকে ক্লোরোফিল এ, তবে অনেক বইয়ে ক্লোরোফিল বিও দিছে, কিন্তু আমরা ক্লোরোফিল এ একটাকেই মাথায় রাখবো, এটাই বেশি। ওটা থাকে একদমই কম পরিমাণ, সো দেওয়ার প্রয়োজন নাই, আমরা ক্লোরোফিল এ দিব। তার মানে এটা দেখে বুঝতে পারতেছি তুমি শৈবাল যেটাই হোক না কেন, যে শৈবালই হোক না কেন, তার মধ্যে ক্লোরোফিল আছেই। এবং ক্লোরোফিল আছে বলেই এই শৈবাল হচ্ছে স্বভোজী। শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই না? এই যে শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কারণ তার মধ্যে ক্লোরোফিল আছেই। আমাকে বলতো এটা সবাই ক্লিয়ার কিনা? সবাই যদি ইনশাল্লাহ ক্লিয়ার হয়, আমি এখন সামনে যাব। আমি এখন সামনে যাব ভাইয়া। এক ধরনের শৈবাল পাওয়া যায়, বুঝছো? এক ধরনের শৈবাল পাওয়া যায়, পাইরোফাইটা বলে। এটা হচ্ছে অগ্নি শৈবাল বলে, অনেকে বলে অগ্নি, আগুন শৈবাল। কি রে ভাই আগুন কেন? ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল সি থাকে, সাথে কিছু ক্যারোটিনয়েডস, মানে কমলা রঙের বা হলুদ রঙের এই ধরনের ক্যারোটিনয়েডস থাকে। সবুজ কালারটা বেশি না, মেইনলি কমলা হলুদ এই কালারটা এখানে মুখ্য। তার মানে এখানে মূলত মেইন রঞ্জক হচ্ছে এইটা, ক্যারোটিনয়েডস, কমলা হলুদ। ওই যে ক্যারোটিন মানে কমলা, জেন্থোফিল মানে হলুদ, এগুলো এখানে বেশি থাকে। এই জন্য মাঝে মধ্যে দেখা যায় কমলা আর হলুদ কালার দেখতে আগুনের কালার না? আগুন যখন কখন তুমি দাও দাও করে জ্বলতে দেখছো, বা তুমি তো বাসায় আগুন দেখছো না, কে নাই? এমন কেউ নাই যে আগুন দেখে নাই, সবাই দেখছে। আগুনের কালারটা কিন্তু কমলা হলুদ এরকম কালার, তাই না? আগুনের কালার নীল হয় না? এবার তোমার নীলাভ শিখা, ওই শিখার এটা এক জিনিসটা, শিখা তো শিখাই। শিখা তো হচ্ছে একদম বেড়েছে। তারপর যখন বাইরে থেকে যেটা আমরা বেশি ভিজুয়ালাইজ করতে পারি, নীল রং, এটা হলুদ কালার এবং হলুদের মধ্যে হালকা কমলা থাকে, রাইট? এই ক্যারোটিনয়েডস হচ্ছে সে কমলা হলুদ। এখন অনেক সময় কি হয় জানো, সমুদ্র এই এই শৈবালটা সমুদ্রে থাকে, বুঝছো? সমুদ্রে তো দূর থেকে দেখে অনেকে ভাবে কি রে ভাই সমুদ্রের মধ্যে আগুন, তখন অনেকে এখানে অনেক মিথ দাঁড় করায় ফেলে যে এখানে মনে হয় ওইটা আসছে, ওই কি যেন বলে না এগুলা, ওগুলা যে ওগুলো আসছে, হ্যাঁ ওখানে মনে হয় কিছু একটা এমন কিছু আছে যে ভয়ঙ্কর, এটা আমার জন্য খারাপ, ওদিকে যাওয়া যাবে না, এরকম। তো এরা দেখতে এরকম রঞ্জক পথটা এমন ভাবে থাকে, আর শৈবালের আকার তো বুঝেই উল্লাপাল্লা আকার, এবড়ো তেব্রো, এমন না যে কোনো নির্দিষ্ট গাছের মতো। তো দেখলে মনে হয় পাশে কিছু আগুনের মতো কিছু জলজল করতেছে, তখন এটা নাম দিচ্ছে অগ্নি শৈবাল। আসলে এটার মেডিকেল মানে আমাদের বায়োলজিক্যাল টার্ম হচ্ছে পাইরোফাইটা। পাইরোফাইটা, পাইরোফাইটা, বুঝছো? বানান একটু দেখে নিও, এই যে আছে কিনা মনে নাই, দেখে নিও তাহলে বুঝছো। এটা আমরা বলি অগ্নি শৈবাল, আগুন শৈবাল। এই যে অগ্নি শৈবাল, কেন অগ্নি? কারণ দেখতে এই যে ক্যারোটিনয়েডস এর কারণে মূলত কমলা হল। আমি লিখে দিই একটু কালারটা, লেবার পরে বাসায় যারা আমার কথা শুনে খাতা লিখে না, শুধু নোট দেখে, তারা হা করে তাকায় থাকবে। হ্যাঁ, তো এই কমলা হলুদ এইটার প্রাধান্য বেশি, বুঝছো? এই ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট ভাই, এটা আমি বলছি প্রাধান্য বেশি। অনেকে বুঝবেন, অনেকে এই স্লাইড দেখলে কেউ বুঝবে কিছু যে কোনটার কারণে কিছু বুঝবে না।
বলে সবখানে তো ক্লোরোফিল আছে, তাহলে রং সবুজ কেন হইলো, এটা রং কেন বাদামি, কেন কি হইলো কিছু বুঝবে না, লাল নীল কিছু বুঝবে না। এই জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট, বুঝছো? তুমি ইনশাল্লাহ বুঝছো, তুমি এখন ক্লাসের মধ্যে তোমার মতো করে যে আমি দাগ দিলাম বাদামি, আমি দাগ দিলাম এরকম। দেখো আমাদের সময় স্যাররা পড়াইতো, স্যাররা তো আলহামদুলিল্লাহ সবসময় পড়াই আসতো, আমরা তো স্যারদের কাছে পড়ছি। তো স্যাররা যখন পড়াইতো, স্যাররা তো বোর্ডে সব কথা লিখতো না, কারণ আগে তো এমন না যে সাদা হোয়াইট বোর্ড, তোমার বোর্ডটা কেটে ছবি তুলে তোমার দিয়ে দিবে, এটা তো সম্ভব না। তো স্যাররা ক্লাসের মধ্যে পড়ানোর সময় আমরা স্যাররা বিভিন্ন কথা বলে বলেন, আমি তো ধরো অ্যাজ এ টিচার তোমার সামনে অনেক কিছু বলি যে এটা এরকম এরকম হয়েছে, সবকে আমি লিখি যে এটা এরকম এরকম হয়েছে, আমি লিখবো এরকম এরকম না। তো অনেক সময় কি হয়, অনেক কথাবার্তা আমরা বলি, একটু মেইন জিনিস দাগ দেই। তোমার কাজ হচ্ছে তুমি যেহেতু নোট করবা, তোমার নোটটা এমন হইতে হবে যেন তুমি পরবর্তীতে নোটটা দেখলেই তুমি সব বুঝতে পারো। এই জন্য কিছু কথা তুমি খাতার মধ্যে একটু ওয়ার্ড গুলো হলে উল্লেখ করে রাখবা, যেটা আমি বোর্ডে লিখবো না তাও উল্লেখ করবা যে ভাই তো কথাটা বলছে, তার মানে ওই কথাটা তোমার নোটের মধ্যে থাকলে তোমার জন্যই ভালো। এই নোটটা এমন না তুমি বিক্রি করবা যে ভাই 5 টাকা করে নোট বিক্রি করবো না, এই নোটটা তোমার পরবর্তী সম্পদ। তুমি এই নোটটা থেকে যখন ইনশাল্লাহ তোমার রিভিশন দিতে যাবা, তখন তুমি এই নোট দেখলে যেন তুমি সব জিনিস বুঝো, আচ্ছা আমি ভাইয়া এটা এভাবে বলছিল, এই যে কথাটা এভাবে বলছি, তুমি যে তোমার মতো করে গোল দিয়ে তুমি মার্ক করে রাখলা এটার জন্য এটা হয়েছে, তুমি দেখবা পরবর্তীতে যখন তুমি রিভিশন দিয়ে যাবা তখন এই আমার কথাগুলো তোমার কানে ভাসবে, এবং অনেক দ্রুত সময় তুমি রিভিশন দিয়ে চলে যাবা। এবং তুমি যখন ইনশাল্লাহ ভবিষ্যতে স্টুডেন্ট পড়াবা, তুমি এই প্যারা নিয়ে পড়াবা, বুঝছো? একটা ভালো টিচার আসলে তখন সে তৈরি হয় যখন সে একজন ভালো টিচার, মানে সে যখন নিজে একজন ভালো টিচারের কাছে পড়ে। তো দেখা গেছে ওই টিচার তাকে যেভাবে বুঝাইছে, সে চেষ্টা করে এই ওই টিচারের বুঝানোটা আমি বুঝছি, তার মানে আমিও ওই প্যাটার্নেই সে বুঝাবো। তখন তার মধ্যে ওই জিনিসটা কাজ করে, সে বুঝে দেয় স্টুডেন্টরা কিভাবে বুঝে। তো তুমি যখন নিজেরা বুঝাতে পারবা ভাই, তখন বুঝবা তুমি চলে ওদের বস হয়ে গেছো। এটাই সিস্টেম। ক্লিয়ার? ওকে ইনশাল্লাহ। চলো তাহলে ভাইয়া, আমরা এখন হচ্ছে আহ হুম হুম ওকে ক্লিয়ার ইনশাল্লাহ। তাহলে ভাইয়া আমরা এখন হচ্ছে ইনশাল্লাহ চলে যাচ্ছি পরের পার্টটাতে। তাহলে আমরা এগুলো সবগুলো বুঝছি, কেন অগ্নিশপল বলে বুঝতে পারছি, কেন অগ্নিশপল বলে। আচ্ছা এখন তাহলে বলো তো ভাই, যেটা নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন এলগি, যেটা নীলাভ সবুজ শৈবাল, তুমি আমাকে বলো এবার, যেটা নীলাভ সবুজ শৈবাল, নীলাভ কথাটা কেন লিখছি, কারণ তার মধ্যে নীল রংটা একটু ভালো দেখা যায়, তাই না? তাহলে তুমি আবার আমাকে বলো, এতক্ষণ তো অনেকগুলো রঞ্জক পড়াইলাম, তুমি আবার ভাইয়াকে বলো এখানে সর্বোচ্চ কোন রঞ্জক পদার্থটা সবচেয়ে বেশি থাকবে। এবার বলো, যেহেতু এখানে নীল রঙের প্রাধান্য আছে, তোমাকে একটু আগে পড়ায় আসছি, নীল রঙের জন্য দায়ী একটা রঞ্জক পদার্থের নাম পড়াইছি, তুমি আমাকে বলো তো। হ্যাঁ, নীল রঙের জন্য দায়ী। ওকে, আচ্ছা আমি তো একটা কথা বলা হয়নি, বুঝছো? তোমরা তো ধরো ইনশাল্লাহ ক্লাস করতেছো, এক্ষেত্রে কি হয় জানো, অনেক ছেলে পেলে আছে যারা আসলে মেয়েদেরকে নক করবে। এটা আমি দেখছি অনেক সময় অনেক মেয়েরাও করে, এটা আমি এক পক্ষ দোষ দিব না। নক করবে যে তোমাকে তো এরকম দেখছি নোটটা একটু দাও, এরকম হ্যান ত্যান ঢং, এরকম ঢঙের কোনো কাহিনী যদি কেউ করে, তোমরা চেষ্টা করো বা অবশ্যই বন্ধু বাসলে গ্রুপে জানাইতে। এটা একটা স্ক্যাম, ঠিক আছে? ওই যে একটা ছেলে যদি তার কোনো কিছু দরকার হয়, নোট বলো এনিথিং, সে তার একটা ছেলে ফ্রেন্ডের কাছ থেকে নিবে, ঠিক আছে? একইভাবে একটা মেয়ের যখন দরকার হয়, সে একটা মেয়ে ফ্রেন্ডের কাছ থেকে নিবে। ওকে, এর বাইরে যদি কোনো এরকম বিপরীত লিঙ্গের কেউ একজন মেসেজ দিয়ে ঢংবং কথাবার্তা বলে বা পার্সোনালি মেসেজ দেয়, তোমার কাছ থেকে যদি এটা বিরক্তিকর বলে মনে হয়, হওয়াটাই স্বাভাবিক। বা এই ধরনের কোনো অ্যালিগেশন আমাদের কাছে আসে, তোমরা অবশ্যই বন্ধু বাসলা গ্রুপে জানাবা, আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নিব, ঠিক আছে? কারণ এটা আসলে একটা অনেক সময় আমাদের কাছে প্রায় সময় জানানো হয় ভাই এরকম ডিস্টার্ব করতেছে, হয় এরকম। তো তোমরা এই ধরনের যদি কোনো প্রবলেম ফেস করো, অবশ্যই তোমরা জানাবা। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে নীলাভ সবুজ শৈবাল, তাহলে নীলাভ সবুজ শৈবাল মানে হচ্ছে এই যে সায়ানিন, নীলের কারণে, ভেরি গুড। এই যে ফাইকোসায়ানিন, এইটা তার মানে শুধু আমরা যখন বলবো যে এখানে মূলত কোনটা মেনলি থাকে, উত্তর হচ্ছে ফাইকোসায়ানিন। এই যে এই রঞ্জক পদার্থটা এখানে বেশি থাকে। এই যে তোমাদের আলহামদুলিল্লাহ পড়া হয়ে গেছে, তোমাদের আলহামদুলিল্লাহ পড়া হয়ে গেছে। তো এখানে এই ফাইকোসায়ানিনের অনেকগুলো টাইপ আছে, বুঝছো? এই জন্য তোমাদের লেভেল লাগবে না, তারপর লিখতে পারো চলে সি ফাইকোসায়ানিন, ফাইকোসায়ানিন। তারপরেও তোমরা সি হাইস্ট ফাইকোসায়ানিন মনে রাখতে পারলে হয়েছে, তোমাদের সিটা জানতে যাবে না, তোমাদের অত দরকার নেই, তোমরা ফাইকোসায়ানিন মনে রাখতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন এখন তাইলে আমরা ইনশাল্লাহ একটু সামনে আগাবো, মোটামুটি হয়ে গেছে। আমরা
শৈবালের যে মেইন গঠন আছে এটা পড়ে ফেলছি, আমরা এখন স্পোর নিয়ে আলোচনা করব। আসলে এটাতে স্পোরের কাহিনী কি হয়, আমরা পড়ব স্পোর। তোমাদেরকে বলছিলাম ভাইয়া, এই শৈবালের ক্ষেত্রে অনেকগুলো জননের টাইপ আছে। যেমন ধরো একটা জনন টাইপ হচ্ছে অঙ্গজ জন্ম, অঙ্গজ জন্ম। আরেকটা জনন হচ্ছে অযৌন জনন, অযৌন জনন। আরেকটা জনন হচ্ছে যৌন জনন। শৈবালের ক্ষেত্রে আমরা মূলত 3 ধরনের জননী দেখতে পাই। শৈবালের ক্ষেত্রে আমরা মূলত 3 ধরনের জনন দেখতে পাই, 3 ধরনের জনন। ঠিক আছে, এখন তোমাকে আমি নর্মালি প্রশ্ন করব, তুমি সেটা উত্তর দিও, তোমার বাড়তি চিন্তা করার দরকার নেই। তুমি বলো তো মুকুল সৃষ্টি হওয়া এইটা এই 3 জনের মধ্যে কোন ভাগে পড়ে? মুকুল সৃষ্টি হওয়া, যদিও ভাই এখানে একটু কথা আছে বলতেছি, আমি যদি মোটা দাগে ভাগ করি জনন 2 প্রকার, অযৌন এবং যৌন। কিন্তু শৈবালের ক্ষেত্রে আমরা 3টা আলাদা ভাগে ভাগ করতেছি, কারণ এটা সরাসরি বডির মাধ্যমে হয়, দেহের একটা অংশ দিয়ে। এটা স্পোর তৈরির মাধ্যমে গ্যামেট। আমি পড়াচ্ছি, তাহলে আমাকে আগে বলো মুকুল তৈরি হওয়া, কোনটা গাছে মনে করো মুকুল তৈরি হয়েছে, ওখান থেকে একটা শৈবাল হয়েছে, তুমি বলো তো এটা কোন ধরনের জনন হবে? মুকুল তৈরি হওয়ার পরে শৈবাল হয়েছে, তুমি আমাকে বলো কোন ধরনের জনন হবে? মুকুল তৈরি হওয়ার পরে, মুকুল তৈরি হওয়ার পর জনন, এই যে ইনশাল্লাহ পারতেছো অনেক, একদম অঙ্গজ জনন। ভেরি গুড, ভেরি গুড। মুকুল তৈরি হওয়া এটা গাছের একটা এক্সট্রা পার্ট, তাই না? ভেরি গুড। তার মানে অঙ্গজ জনন হচ্ছে সরাসরি যখন দেহের দেহের কোন একটা অংশের মাধ্যমে, দেহের সরাসরি কোন একটা অংশ, আমি বলতে পারি দেহের অংশ, দেহের বলতে খারাপ দেখায়, আমি সরাসরি বলতে পারি দেহের কোন একটা অংশ যদি এই শৈবালের সরাসরি জন্মদানের সাথে জড়িত থাকে, তাকে আমরা বলবো অঙ্গজ জনন। অঙ্গ থেকে সরাসরি হয়েছে, তাকে আমরা বলবো অঙ্গজ জনন। তাহলে দেহের কোন একটা অংশ, এটা হইতে পারে কোন একটা কারণে শৈবালের দেহের একটা টুকটুকে একটা ভেঙে গেল, শৈবালের অংশ একটা খন্ড টুকটা আলাদা ভেঙে গেল, ওই ভাঙা অংশ থেকে মনে করো একটা শৈবাল হয়েছে, এই যে এটা হইতে পারে। অথবা মনে করো শৈবালের একটা কোষ আছে, হ্যাঁ, ওটা মাঝখান দিয়ে দুই ভাগে ভাগ হয়ে 2টা শৈবাল হয়েছে। কোনো অন্য কিছু, অন্য কোনো এমন নাই যে ছেলে মেয়ের গ্যামেট মিলিত হয়েছে, কিচ্ছু না, জাস্ট শরীরটাই ভেঙে গেছে। অথবা মনে করো মুকুল তৈরি হয়েছে, হ্যাঁ, অথবা আরেকটা বিশেষ ধরনের মুকুল আছে, বিশেষ ধরনের খন্ড আছে, আমি বলি হারমোগোনিয়াম, পড়াবো। এই যে শরীর সরাসরি বডির সাথে যখন কানেকশন, এটা আমরা বলি অঙ্গজ জনন। আর অযৌন জনন কখন বলবো ভাইয়া? যখন স্পোর তৈরি হওয়ার মাধ্যমে বংশবিস্তার হয়, যখন স্পোর তৈরি হওয়ার মাধ্যমে বংশবিস্তার। তোমাকে স্পোর পড়াইছিলাম ভাইয়া, তারপরে আমি আজকে ক্লাসে পড়াবো। যখন এই যে হাইড্রা থেকে বলছো, ভেরি গুড রাকিব, ভেরি গুড, ভালো পারো ইনশাল্লাহ, ভেরি গুড। তাহলে ভাইয়া যখন স্পোর তৈরি হওয়ার মাধ্যমে বংশবিস্তার হয়, স্পোর মানে কি গত ক্লাসে পড়াইছিলাম, বডির মধ্যে উৎপন্ন হয়। আচ্ছা, বডির মধ্যে সরাসরি এমন কিছু কোষ তৈরি হয় যেগুলা সরাসরি নিজেরা বীজের মতো কাজ করে, এদের অন্য কোনো নিষেক দরকার হয় না, যে ভাই একটা স্পোর সে বসে আছে আর একটা স্পোর এসে নিষেক করবে, মিলিত হবে, তখন সেখান থেকে গাছ হবে না, ও নিজে একটা গাছের বীজ। তো যখন শৈবালের দেহের মধ্যে এমন কিছু কোষ এমন ভাবে রূপান্তরিত হয় যেগুলো সরাসরি বীজ, এগুলো থেকে সরাসরি গাছ হবে, এগুলো বলে স্পোর। আর যৌন জনন কখন বলবো? এটা একটু ঝামেলা শৈবালের ক্ষেত্রে, আমি তাও পড়াচ্ছি ইনশাল্লাহ। এই যৌন জননটা হয় আমরা সবাই জানি গ্যামিট সৃষ্টি হওয়ার মাধ্যমে। পুং গ্যামিট মানে শুক্রাণু, স্ত্রী গ্যামিট মানে ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণুর মতো যখন কাহিনী, তখন তার নিষেক হয়, নিষেক হওয়ার পরে সেখান থেকে শৈবাল হয়, ওইটাকে আমরা বলবো যৌন জনন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন অঙ্গজ জনন আসলে কি কি আছে বুঝতে হবে ভাই, খেয়াল করো। ফার্স্ট আমরা অঙ্গজ জননটা পড়বো। হ্যাঁ, নাম্বার 1 দেখো দ্বিভাজন। দ্বিভাজন তো তোমাদের অ্যামাইটোসিসের মতো, দ্বিভাজন ছিল অনেকটা অ্যামাইটোসিস। ধরো এইটা একটা কোষ, দেখা গেছে এই কোষটা মাঝখান দিয়ে 2টা ভাগে এরকম চেপে গেছে, চেপে যাওয়ার পরে 2টা কোষ থেকে আলাদা 2টা কোষ হয়েছে, এই যে শেষ। পরে দেখা গেছে আগে ছিল একটা কোষ, সেখান থেকে দেখা গেছে নিউক্লিয়াসটা একটু এই যে ডিভিশন হয়ে অ্যামাইটোসিসের মতো 2 পাশে চলে গেছে, পরে এই 2টা কোষ হয়ে গেছে, দুইখান থেকে 2টা শৈবাল হবে, এটাকে বলে দ্বিভাজন। যেহেতু এখানে সরাসরি তার বডি থেকেই ডিরেক্ট হয়ে গেছে, এই জন্য এটা অঙ্গজ। ঠিক আছে, যেহেতু এটা সরাসরি বডি থেকে হয়ে গেছে, আমরা কি বলবো? অঙ্গজ। নাম্বার 2, ভাইয়া ধরো কোনো একটা কারণে শৈবালের শরীরে কোনো একটা অংশ খণ্ডিত হইলো, টুকরা হয়ে গেছে, হইতে পারে কোনো একটা অংশ এনে পড়ে গেছে, খণ্ডায়ন হয়েছে, যে কোনো কারণে খণ্ডায়ন হইতে পারে। একটা খণ্ড যদি আলাদা হয় শৈবালের শরীর থেকে, মনে করো ফিলামেন্টাস তো অনেকগুলো আছে একসাথে, তাই না? অনেকগুলো শৈবাল একসাথে মিলে ফিলামেন্টাস, বা অনেকগুলো মিলে কলোনি, একটা খণ্ড হয়ে একটা টুকরা আলাদা হয়ে পড়ে গেছে, ওই টুকরাটা থেকে একটা শৈবাল হয়ে যায়, এটাকে বলে খণ্ডায়ন। যখন খণ্ডায়ন হবে, শৈবালের শরীর থেকে খণ্ড বের হবে, ওই খণ্ডায়ন থেকে, ওই খণ্ড থেকে যখন একটা শৈবাল হবে, এটাকে আমরা বলি খণ্ডায়ন।
ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? খণ্ডায়ন। ভেরি গুড। এবার আসি টিউবার সৃষ্টির মাধ্যমে। এখান থেকে সিকিউ, হ্যাঁ এই জনন প্রক্রিয়া সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ আমরা যখন ইউলোস্ট্রিক্স পড়াবো, অ্যাকচুয়ালি পরীক্ষায় সিকিউ আসে ইউলোস্ট্রিক্স থেকে। হ্যাঁ, যখন ইনশাল্লাহ ইউলোস্ট্রিক্স পড়াবো, ইউলোস্ট্রিক্স পড়ানোর সময় দেখবা এগুলো সেম জিনিস, সো তখন আমাদের পড়ানো লাগবে না, তার মানে এটা সিকিউ টপিকের সাথে মিলে যায়। যাক, সিকিউ টপিক ইনশাল্লাহ ক্লাস আমি শৈবাল টপিক পড়ানোর পরে বলবো, এখন না। হ্যাঁ, আচ্ছা চলে আসি নাম্বার 3, সেটা হচ্ছে টিউবার সৃষ্টির মাধ্যমে। ভাই টিউবার কি জিনিস? টিউবার হচ্ছে একটা পারফেক্ট উদাহরণ হচ্ছে আলু। চিনো আলু? আচ্ছা আলু কই হয় ভাইয়া? মাটির তলে না? আলু কই হয়? মাটির নিচে, তাই না? ধরো মাটির নিচে এই ধরনের শৈবালের গাছ আছে, মাটির নিচের অংশে দেখা গেল এরকম একটা আলুর মতো একটা গঠন তৈরি হলো, যে আলুর মতো এরকম টিউবার তৈরি হয়। এই টিউবার তৈরি হয়, ছোট ছোট টিউবার আলুর মতো। পরবর্তী দেখা যায় এখান থেকে এই টিউবার গুলো থেকে আস্তে আস্তে শৈবাল নতুন করে মাটিতে বেদ করে শৈবাল গুলো জন্মগ্রহণ করে। এটাকে বলে টিউবার সৃষ্টির মাধ্যমে। এটা তুমি বলতে পারো ভাই এটা কি মুকুল? না, মুকুল আসলে একটু ছোট ছোট একদম মুকুল তো বুঝে গাছের মাটির উপরে তৈরি হয়। আর যখন মাটির নিচে, আলু যেরকম মাটির নিচে তৈরি হয় একটা গুটির মতো, এরকম মাটির নিচে এরকম আলুর মতো, এত বড় না মানে সাইজ ছোট 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 আলুর মতো কিছু গুটি তৈরি হয়। এই গুটিগুলো থেকে পরবর্তীতে একটা শৈবাল জন্মগ্রহণ করে। এটাকে আমরা বলি টিউবার সৃষ্টির মাধ্যমে। ঠিক আছে, টিউবার বুঝছো? বুঝছো? আচ্ছা ইনশাল্লাহ, গুড। টিউবার বুঝলাম, ভালো। এখন আসি 4 নাম্বার। ভাই একটা হচ্ছে প্রোটোনেমা। এটা নিয়ে তোমাদের আসলে অনেক সময় অনেকের ভুল হয়, ভুল হওয়ার কোনো সুযোগ নেই। ভাই বলেছি, দেখো প্রোটোনেমা আসলে কি, আমরা ইনশাল্লাহ ইউরোথ্রিক্স পড়ানোর সময় দেখাবো। শৈবালের শৈলে রাইজয়েড আছে, রাইজয়েড আমি ওখানে বুঝাবো। ধরো এটা একটা শৈবালের রাইজয়েড, এই রাইজয়েড থেকে দেখা যায় সুতার মতো এরকম কিছু গঠন বের হয়, সুতার মতো। হ্যাঁ, আর একটা সুতার মতো বা দড়ির মতো কিছু গঠন বের হয়। রাইজয়েড মানে কাইন্ড অফ মূল দেহ, চিন্তা করতে পারো। তাহলে এরকম তোমার কিছু সুতার মতো গঠন বের হয়। এই যে সুতার মতো গঠন, এটাকে বলে প্রোটোনেমা। এখন বলছি না এটা হচ্ছে প্রোটোনেমা। যদি এমন হয় এই সুতাটা শৈবাল থেকে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গেলে সুতা থেকেই পরবর্তীতে এখানে আরেকটা শৈবাল হয়ে যায়, এটাকে বলে প্রোটোনেমা। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি এর আগে যেগুলো বললাম, এখন আরেকটা পড়াচ্ছি, মুকুল সৃষ্টি। মুকুল তো বুঝোই, কুড়ি সৃষ্টি হওয়া, মুকুল সৃষ্টি হওয়া। ধরো ভাইয়া একটা শৈবালের মধ্যে গাছের মধ্যে ধরো শৈবাল আছে, শৈবালটা হুট করে যে আমের মুকুল আছে না, এরকম মুকুল তৈরি হলো। এরকম হাইড্রেট শরীরে পড়ছে না, হাইড্রেট অঙ্গজ জন্য মুকুল তৈরি হওয়া, এরকম মুকুল সৃষ্টি হলো। পরবর্তীতে মুকুল থেকে যখন আবার একটা শৈবাল হয় তখন এটা বলে মুকুল সৃষ্টি। এগুলো কিন্তু এমন না যে খুবই কমন, কমন কিন্তু উপরে এগুলো দ্বিভাজন বা খণ্ডায়ন, টিউবার সৃষ্টি, এগুলো কমন। এটাও আছে মুকুল সৃষ্টি। ঠিক আছে, আচ্ছা এখন আসি তাহলে ভাই লাস্ট আমরা এটা বলবো হারমোগোনিয়াম, বা অনেক সময় এটাকে হর্মোগোনিয়াম বলে। হর্মোগোনিয়াম উচ্চারণ তো আসলে অনেক অনেকভাবে করে, যেন বাংলা লিখতে গেলে অনেকে অনেক রকম ভাবে লিখে। হর্মোগোনিয়াম বা তুমি হারমোগোনিয়াম লিখতে পারো। আচ্ছা ঠিক আছে, এই হর্মোগোনিয়ামটা আসলে আমরা কোথায় দেখাই? এটাও কিন্তু নর্মাল না, এটাও নর্মাল না। এটা আমরা মূলত ওই যে নীলাভ সবুজ শৈবাল এর বেলা দেখতে পাই। তো দেখা গেছে ভাইয়া নীলাভ সবুজ শৈবালের বেলা দেখা যায়, ধরো ওই শৈবালটা কোনো কারণে আঘাত পাইছে বা অন্য কোনো কারণে দেখা গেল, ধরো এটা শৈবালের শরীর, ওই ছবিটা আঁকি। ধরো এটা হচ্ছে শৈবালের একটা শরীর, ধরো শৈবালের শরীর, দেখা গেছে এমন ভাবে শৈবালটা আঘাত পেয়েছে, আরে চলে গেল কালারটা, দাঁড়াও। ধরো এটা একটা নীলাভ সবুজ শৈবাল, ঠিক আছে? তো মোটামুটি শৈবালের মধ্যে কোষগুলো আছে, যেভাবে কোষগুলো অবস্থান করতেছে অনেকগুলো একসাথে আছে, মনে করো সাপোজ আমি অনেকগুলোর কম্বিনেশন আঁকছি, বুঝছো? মাতৃদেহ চিন্তা করলাম, অনেকগুলো একসাথে আছে। তো এই নীলাভ সবুজ শৈবালে ধরো কোনো কারণে আঘাতের কারণে বা অন্য কোনো কারণে এর মাঝখানে মনে করো চাকতির মতো গঠন তৈরি হলো, চাকতির মতো, যে চাকতির মতো দুইটা গঠন তৈরি হলো। এটা হইতে পারে কোনো একটা আঘাতের কারণে বা অন্য কোনো বিভাজনের কারণে এমন ভাবে বিভাজিত হইলো যে মাঝখানে একটা চাকতির মতো গঠন তৈরি হলো। এই যে দুই পাশে চাকতি হয়ে গেল, চাকতি হওয়ার কারণে এই শৈবালটা অনেকগুলো খন্ড খন্ড হয়ে গেল না ভাইয়া? এই দেখো এখানে একটা, তুমি আমি মার্ক করে দিই, ধরো এখানে একটা খন্ড হইলো, মাঝখানে একটা চাকতির মাঝখানে একটা খন্ড, চাকতির সাইডে একটা খন্ড। যেহেতু চাকতির মতো গঠন হয়ে গেছে, তখন ওরা চিন্তা করে কি রে ভাই, আমি তো আর আগে একজনের সাথে কানেক্টেড না, এইটা চিন্তা করে আমি তোর সাথে কানেক্টেড না। তখন ওরা প্রত্যেকে আলাদা আলাদা করে এখান থেকে প্রত্যেকটা থেকে একটা করে শৈবাল জন্মগ্রহণ করে, প্রত্যেকটা থেকে একটা করে শৈবাল জন্মগ্রহণ করে। এই ঘটনাটাকে বলে হর্মোগোনিয়াম। ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়া? যখন হর্মোগোনিয়াম মানে মানে এটা আমরা নর্মালি এটা নীলাভ সবুজ শৈবালে দেখতে পাই, এটা কিন্তু আরো কিছু ব্যতিক্রম উদাহরণ আছে,
তবে এটা তুমি মনে রাখবে এই হিসেবে। এটা কিন্তু এমন না যে আমি বলছি কমন কিন্তু না, এটা কিন্তু একটু আনকমন। তো তখন বিভাজনের সময় হইতে পারে, বা ধরো কোনো একটা প্রচুর আঘাতপ্রাপ্ত হয়েছে, তো যে কোনো একটা আঘাতের কারণে বা হেটারো সিস্টেম সেপারেশন হয়েছে, কোনো কারণে সেপারেশন ডিস্ক তৈরি হয়েছে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো যখন এরকম আঘাতের কারণে বা যে কোনো বিভাজনের কারণে হওয়ার সময় দেখা গেল তার মধ্যে এরকম একটা দুটো চাকতির মতো গঠন তৈরি হলো, তাদের মধ্যে সেপারেশন হয়ে গেল। সেপারেশন হওয়ার কারণে প্রত্যেকটা অংশ থেকে একটা করে শৈবাল হয়, এটাকে আমরা বলি হর্মোগোনিয়াম। এবং যখন মনে করো একটু প্রতিকূল পরিবেশ হয়, অবস্থা একটু খারাপ থাকে, তখন দেখা যায় এই প্রতিকূল অবস্থাতে এই চাকতির মতো এই গঠনগুলো যে আছে হর্মোগোনিয়াম, এই প্রত্যেকটার উপরে পুরু আবরণ দিয়ে আবৃত হয়। মনে রাখবা শৈবালের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম, যখন সে প্রতিকূল অবস্থায় পড়ে তখন তার মধ্যে একটা পুরো একটা মোটা একটা আবরণ হয়ে অটোমেটিক্যালি আবৃত হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা ইনশাল্লাহ, তাহলে আমাদের কিন্তু অঙ্গজনন শেষ। অঙ্গজনন মানে হচ্ছে শৈবালের সরাসরি বডি থেকে যে সকল জনন হয়েছে, এই যে আমরা দেখতে পাইছি এগুলো সরাসরি বডির সাথে, সরাসরি তার একদম বডি, সরাসরি তার দেহের সাথে সম্পর্ক, এই জন্য আমরা বলি অঙ্গজনন। এখন আমরা পড়বো শৈবাল টপিকের দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, স্পোর। অযৌন জননের মেইন উপায় হচ্ছে স্পোর, আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষায় আসে। অঙ্গ জননের টপিক আমাদের শেষ, আমরা এখন পড়বো অযৌন জনন ইনশাল্লাহ। আচ্ছা চলো আমরা পড়বো এখন ইনশাল্লাহ অযৌন জনন। অযৌন জনন ভাইয়া, অযৌন জনন তার মানে সহজ কথায় বুঝতে পারতেছি এখানে নিষেক হয় না, এখানে নিষেক হয় না। আচ্ছা, তার মানে শৈবালের শরীরে নিষেক হয় না, তার মানে যেই জিনিসটা স্পোর যেটাকে বলতেছি, এটা নিজেই একটা বীজ হিসেবে কাজ করে। এখন আসি তাহলে অযৌন জনন কিভাবে হয়, মাত্রই বললাম স্পোরের মাধ্যমে। স্পোর জিনিসটা আসলে কি আগে বুঝতে হবে। দেখো ধরো এইটা তোমার হচ্ছে একটা যে ফিলামেন্টাস, এখানে একটা শৈবালে অনেকগুলো কোষ আছে। ওকে, দেখা গেল এই কোষগুলোর মধ্যে ভাইয়া দেখা গেছে, ধরো আমি একটা কোষ চিন্তা করতেছি, এই একটা কোষের মধ্যে এই যে নিউক্লিয়াসটা আছে, এই ভিতরে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এই একটা কোষের মধ্যে অনেকগুলো কোষ তৈরি হইলো। ধরো একটা কোষের মধ্যে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এর মধ্যে অনেকগুলা কোষ তৈরি হলো। এই অনেকগুলা কোষ তৈরি হলো কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অনেকগুলা কোষ তৈরি হলো। তার মানে এখানে ক্রোমোজোম সংখ্যা যা, এখানেও তা, কোনো সন্দেহ নাই। মাইটোসিস প্রক্রিয়া যখন এই কোষগুলো তৈরি হয়, এগুলো একসময় এখান থেকে বের হয়ে চলে আসবে। এগুলা এখান থেকে বের হয়ে চলে আসবে। এই স্পোর গুলা, এগুলোর নামে হচ্ছে স্পোর, এগুলোর নামে কি? স্পোর। এইগুলো হচ্ছে স্পোর। দেখা গেছে স্পোর গুলা এখান থেকে বের হয়ে চলে আসবে, আসার পরে প্রত্যেকটা একটা একটা করে শৈবাল গাছে পরিণত হবে। প্রত্যেকটা থেকেই আবার আমরা ইন্ডিভিজুয়ালি এইটা আবার পাবো। প্রত্যেকটা থেকে আস্তে আস্তে এরকম ভাবে বিভাজিত হয়ে প্রত্যেকটা এরকম এরকম করে শৈবাল তৈরি করবে। প্রত্যেকটা দেখা গেছে বিভাজিত হয়ে একটা ফিলামেন্টাস তৈরি করবে। এইগুলোকে আমরা বলি স্পোর, ঠিক আছে? তাহলে সহজ করে স্পোর কি? স্পোর আসলে কিছুই না, স্পোর হচ্ছে কাইন্ড অফ বীজ। যেই বীজটা, বীজ তো বীজই, বীজ তো ফালালে গাছ উঠে, তো এটাও সেম। ভিতরে এমন কিছু কোষ তৈরি হয়, মাইটোসিস প্রক্রিয়া নর্মাল, মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়, হওয়ার পরে এখান থেকে কোষগুলো বের হয়ে গিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে সে গিয়ে একটা এরকম করে সে আস্তে আস্তে এরকম এরকম হয়ে সাইজ হয়ে এরকম বিভাজিত হইতে হইতে সে এরকম আরেকটা ফিলামেন্টাস তৈরি করলো। আবার সে মনে করো ভাবলো আমি একটা তৈরি করি, এই যে প্রত্যেকটা তখন দেখা যায় আলাদা আলাদা করে এরকম শৈবাল তৈরি করে। এটাকে আমরা বলি স্পোর তৈরির মাধ্যমে বংশ বিস্তার, অযৌন জনন। এখন আমরা স্পোর নিয়ে একটু ডিটেলসে পড়বো। আসলে ভাইয়া এই স্পোর তৈরির মাধ্যমে বংশ বিস্তার, এরা জিনিসটা আসলে কেমন খেয়াল করে দেখো ভাইয়া, বোঝার চেষ্টা করো। স্পোর অনেকগুলো টাইপ হয়, তোমাদের গত ক্লাসে পড়াইছিলাম। এই যে স্পোর গুলা, এগুলা যেহেতু যেহেতু শৈবাল ম্যাক্সিমাম ক্ষেত্রে পানির ভিতরে থাকে ভাই, পানির নিচে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু শৈবাল একটু ভিজা ভিজা পরিবেশে বা পুকুরের পানিতে, সমুদ্রে, নদীতে শৈবাল হইতে পারে। তাহলে শৈবালের সাথে পানির একটা বেশ ভালো কানেকশন আছে, তাই না? এখন ধরো পানি, এটা ধরো পানি, এই যে পানি যাচ্ছে এদিকে এই বরাবর। এখন এখানে একটা স্পোর আছে, মনে করে স্পোর আছে, তাহলে পানি যেদিকে স্রোত, স্পোরটা কি ওদিকেই যাবে, তাই না? কারণ ও তো, ওর মধ্যে তো অন্য কিছু, এমন কিছু অঙ্গ নাই, মেশিন নাই যে সে উল্টো দিকে যাবে। ওকে যেদিকে টানবে সে পানির সাথে দুলে দুলে ওদিকে যাবে। ধর তোমাকে আমি নিয়ে সমুদ্রের স্রোতে স্রোতে দিয়ে দিলাম, তুমি এই স্রোত যেদিকে যাবে তুমি এদিকে যাবা। কিন্তু তুমি যদি সাঁতার কাটতে পারো, তোমার যদি ফ্লাজেলা থাকে, কিন্তু তুমি ধরো এরকম ভাবে আরেকটা এরকম পানিতে দিয়ে দিলাম, কিন্তু কিন্তু আরেকটা স্পোরের মধ্যে দেখা গেল, আরেকটা স্পোরের মধ্যে দেখা গেল ফ্লাজেলা আছে, আর দেখা গেল সে ওই ফ্লাজেলার মাধ্যমে চাইলে কিন্তু সে উল্টা দিকে যাইতে পারবে, তাই না? তার মানে স্পোরের মধ্যে ফ্লাজেলা থাকাটা একটু ইম্পর্টেন্ট, স্পেশালি যখন যারা, যখন তারা সমুদ্রের সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে
বা পানির মধ্যে থাকে, তখন এই স্পোরগুলোর মধ্যে ফ্লাজেলা থাকাটা ইম্পর্টেন্ট। তোমাদেরকে গত ক্লাসে পড়াইছিলাম স্পোরের মধ্যে 2 থেকে 4টা বা 1 থেকে 4টা বিভিন্ন বই বিভিন্ন লিখছে, তবে 2 থেকে 4টাই ভালো মনে রাখো। 2 থেকে 4টা ফ্লাজেলা থাকতে পারে। এই ফ্লাজেলা থাকলে তোমার যেরকম তুমি সাঁতার কেটে উল্টা দিকে যাইতে পারবা, একইভাবে ফ্লাজেলা থাকলে সে উল্টা দিকে যেতে পারবে। ঠিক আছে? আর এখানে যেমন ফ্লাজেলা নাই, কিছু কারণে সে যেদিকে পানির স্রোতের দিকেই যাবে। তো যখন সে এই স্রোতের উল্টা দিকে তার ইচ্ছা মতো যাবে, এটাকে আমরা বলি একটিভ চলন। একটিভ চলন। আর যেহেতু স্রোত যেদিকে সেও দিকে যাচ্ছে, এটাও চলন, কিন্তু এটা হচ্ছে পেসিভ। এটা স্রোতের কারণে হচ্ছে, স্রোত যেদিকে সেও সেদিকে, স্রোতের কারণে। কিন্তু এখানে স্রোতের উল্টা দিকে, কারণ তার ফ্লাজেলা আছে। তো যার ফ্লাজেলা থাকবে সে উল্টা দিকে যেতে পারবে। তার মানে স্পোরের অনেকগুলো রূপ আছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা, এখানে একটা, এক্স্যাক্টলি। এই স্পোরগুলোর মধ্যে ভাই যখন ফ্লাজেলা থাকবে, এই যে ফ্লাজেলা দিয়ে দিলাম, এই স্পোরগুলোর মধ্যে যখন ফ্লাজেলা থাকবে, তোমরা ফ্লাজেলা দিবা অবশ্যই। এগুলোর নাম কি? হ্যাঁ, পড়াইছিলাম, মনে আছে কিনা কারো বলো? স্পোরের মধ্যে যখন ফ্লাজেলা থাকবে নাম কি? বাতাও বেটা। স্পোরের মধ্যে যখন ফ্লাজেলা থাকবে, ভাইয়া ভেরি গুড, ভেরি গুড, যারা পারবেন ছিল ভেরি গুড, ভাইয়া পড়াইছিলাম। স্পোরের মধ্যে যখন নরমালি ফ্লাজেলা থাকতে পারে, নরমালি ফ্লাজেলা থাকতে পারে কয়টা? 2 থেকে 4টা। আমি 1 থেকে 4ও লিখছি কারণ বইয়ের মধ্যে 1 থেকে 4ও আছে, তবে ইউজুয়ালি জোড়াটা একটু মিলে দিতে পারো, কারণ এই সংখ্যাটা 2-3টা বইয়ের মধ্যে সেম। তো এটা তুমি মনে রাখতে পারো। ঠিক আছে? ফ্লাজেলা হচ্ছে 2 থেকে 4টা। তো 2 থেকে 4টা ফ্লাজেলা যখন থাকতে পারে, ফ্লাজেলা যখন থাকবে সে সচল, এইটাকে আমরা বলি চলরেণু। স্পোরের বাংলা হচ্ছে রেণু। দেখো ভাইয়া, স্পোরের বাংলা হচ্ছে রেণু। যেহেতু এই রেণুটা চলতে পারে, এই জন্য বলে চলরেণু। যেহেতু এই রেণু চলতে পারে, এই জন্য এটাকে কি বলে? চলরেণু। এই চলরেণুর বায়োলজিক্যাল টার্ম হচ্ছে ভাইয়া, চলতে পারে নরমালি প্রাণী নাকি উদ্ভিদ? নরমালি প্রাণীরা চলতে পারে। প্রাণী মানে জু, জু মানে প্রাণী, বলো না জুলজি, প্রাণী বিজ্ঞান। জু মানে প্রাণী। যেহেতু সে চলতে পারে, সচল, রেণু চলতে পারে, প্রাণীরা চলতে পারে। প্রাণী মানে জু, এই যে জু মানে প্রাণী, জু মানে প্রাণী, জু মানে প্রাণী, প্রাণীরা চলতে পারে। রেণু মানে স্পোর, এই জন্য স্পোরটাকে বলে জু স্পোর। এই জন্য স্পোরটাকে বলে জু স্পোর। একদম ক্লিয়ার কাট কথাবার্তা। ভেরি গুড, আই লাভ ইউ অল। তোমার কমেন্ট উত্তর দিচ্ছ, মাশাল্লাহ। তোমরা শুভেচ্ছা বেশ ভালো পারতেছো, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো কাজ করতেছে ভাই। ঠিক আছে? তাহলে যে চলতে পারে তাকে চলরেণু। এখন যে স্পোরের মধ্যে ভাইয়া ফ্লাজেলা নাই, নিউক্লিয়াস দিও, নিউক্লিয়াস ছাড়া কিন্তু কোষ হবে না। যে স্পোরের মধ্যে নো ফ্লাজেলা, কোনো ফ্লাজেলা নাই, সে চলতে পারে না, তাকে আমরা বলি অ্যাপ্লানোস্পোর। তাকে আমরা বলি অ্যাপ্লানোস্পোর। যে স্পোরের মধ্যে ফ্লাজেলা নাই তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অ্যাপ্লানোস্পোর। এই দুইটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ, ভেরি গুড। এখন আসি ভাইয়া, মনে করো অত্যন্ত শুষ্ক অবস্থা। আমরা জানি যে নর্মালি শৈবালের সাথে পানির একটা বেশ ভালো লিওজু আছে, কারণ পানিকে কাজে লাগায়, সেটা অনেক খাবারটা তৈরি করে। তো খাদ্য তৈরি করার জন্য পানি লাগবেই, রাইট? এখন মনে করো অত্যন্ত শুষ্ক অবস্থা। শুষ্ক অবস্থা মানে অবশ্যই এখানে পানি নাই। পানি নাই মানে শৈবাল খাবার তৈরি করতে পারবে না, রাইট? তার মানে আমি বলতে পারি শৈবালের জন্য এটা প্রতিকূল পরিবেশ, তাই না? শৈবালের জন্য সেটা প্রতিকূল পরিবেশ। তখন দেখা যায় এই প্রতিকূল পরিবেশে, এখন ধরো কোনো একটা স্পোর বের হইলো, প্রতিকূল পরিবেশে স্পোরটা কি করবে? এই স্পোর যদি কোনো কারণে অঙ্কুরিত হয়ে গাছ হয়, এই গাছ তো বাঁচবে না, শৈবাল তো বাঁচবে না, কারণ পানি নাই, তাই না? তাহলে এই স্পোর্টটা, এখন স্পোর্ট তো একটা বাচ্চা, বীজ তো অনেক দাম জিনিস ভাই। কেউ কারো বাচ্চা কিন্তু যত প্রতিকূল পরিবেশে হোক, ধরো ঘরে খাবার নাই, তাও কি কেউ বাচ্চা ফেলে দেয়? কষ্ট করে হলেও ওরে আগলে রাখে। একইভাবে প্রতিকূল পরিবেশে স্পোর মনে করো আছে, স্পোর তো তৈরি হবে, ভিতরে তো স্পোর তৈরি হয়। স্পোর তৈরি হওয়ার পরে প্রতিকূল পরিবেশে এখন স্পোরটাকে সেভ করতে হবে। তখন দেখা যায় এর উপরে পুরু বা মোটা একটা প্রাচীর, মোটা করে দিই, এর উপরে পুরু প্রাচীর দিয়ে আবৃত হয়ে, বেষ্টিত হয়ে এটাকে সেভ করে। পুরু একটা মোটা একটা প্রাচীর দিয়ে বেষ্টন করে ফেলে স্পোর্টটাকে। হ্যাঁ,
পুরো মোটা একটা প্রাচীর দিয়ে বা পুরু প্রাচীর দিয়ে এটাকে বেষ্টন করে রাখে। বেষ্টন করলে সুবিধা কি, যে সে শুষ্কতার হাত থেকে রক্ষা পেল, তার ভিতরে যা আছে মোটামুটি কোনো মতো সে বেঁচে থাকবে। বাইরে রোদের হিটে তার থেকে ভিতর থেকে পানি বের হবে না, যে পানিটা ভিতরে আছে মোটামুটি স্পোরটা টিকে আছে, বেঁচে থাকুক। যখন সেই প্রতিকূল পরিবেশটা চলে যায়, প্রতিকূল পরিবেশ যখন ঠিক হয়, পরিবেশ যখন তার অনুকূলে চলে আসে, পরিবেশ যখন পরবর্তীতে তার অনুকূলে চলে আসে, আজীবন তার প্রতিকূল থাকে না, পরিবেশ যখন তার অনুকূলে চলে আসে তখন দেখা যায় সেখান থেকে সে পরবর্তীতে অঙ্কুরিত হয়, সেখান থেকে সে অঙ্কুরিত হয়। বুঝতে পারছিস কিনা? পরিবেশ যখন অনুকূলে চলে আসে তখন দেখা যায় সে পরবর্তীতে অঙ্কুরিত হয়। ইনশাআল্লাহ ক্লিয়ার? এই যে অবস্থাটা দেখো, একটা সময়ের জন্য সে নিজেকে লুকায় রাখছে। আমাদের শরীরের মধ্যে এরকম অনেক জীবাণু থাকে যারা নিজেকে প্রকাশ করে না, ওয়েট করতে থাকে তুমি কখন দুর্বল হবা, তোমার মধ্যে কখন সে আত্মপ্রকাশ করবে। এই ধরনের লুকায়িত জীবাণুকে বলা হয় হিপনো। হিপনো মানে লুকায়িত আছে, বুঝছো? তাহলে এই যে যখন এই ধরনের স্পোর যে লুকায়িত অবস্থায় আছে, প্রতিকূল পরিবেশে একটা প্রাচীরের মধ্যে আছে, অনুকূল পরিবেশ পাইলেই সে অঙ্কুরিত হয়, এই ধরনের লুকানো অবস্থাটাকে বলা হয় হিপনোস্পোর। এইটাই হচ্ছে সেই হিপনোস্পোর। মানে গত ক্লাসে যে একাইনেটি বলছিলাম, এটাও এটার মতোই কাইন্ড অফ, কিন্তু এখানে একাইনেটি আর এটার মধ্যে একটু পার্থক্য আছে। গত ক্লাসে একটা আইডিয়া দিছিলাম একাইনেটি সম্পর্কে, এর পার্থক্য আছে। একাইনেটির মধ্যেও প্রাচীর থাকতে পারে, তবে একাইনেটির মধ্যে একটু পার্থক্য আছে, তোমরা যদি আগের দিন লিখে রাখতে পারো। একাইনেটি হচ্ছে যখন সে খাদ্য সঞ্চয় করে রাখে, কাইন্ড অফ ঘুরে ফিরে কিন্তু কাছাকাছি জিনিস, বাট ওটার মধ্যে খাদ্য সহ রিজার্ভ থাকে, বুঝছো? খাদ্য সঞ্চয় করে রিজার্ভ করে রাখে, এটা আরেকটা 1 ডিগ্রি উপরে। ওকে, তাহলে এটা একটু তাহলে ইনশাল্লাহ সবাই বুঝে নিচ্ছে আশা করি। ওকে, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। তো যাদের ধারণা ক্লিয়ার হওয়ার দরকার, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে ভাইয়া। যখনই অত্যন্ত শুষ্ক অবস্থায় থাকে, শুষ্ক অবস্থায় তো ও চাইলেও গাছটা বড় হইতে পারবে না, কারণ বের হওয়ার পর পানি পাবে না, পানি না পেলে গাছটা বাঁচবে না। তো প্রতিকূল পরিবেশের মধ্যে পড়ে, তখন দেখা যায় এটার উপর একটা পুরু প্রাচীর দিয়ে আবৃত হয়। এই পুরু প্রাচীরটা দিয়ে সে নিজেকে ঢেকে রাখে, যেন ভিতর থেকে পানি বের হইতে না পারে, কারণ ভিতর থেকে যদি ধরো রোদের তাপে পানি বের হয়ে চলে যায় তাহলে সমস্যা। তো পুরু প্রাচীর দিয়ে সে নিজেকে আবৃত করে ফেলে। আবার যখন ফেভারেবল কন্ডিশনে গিয়ে আসে, ফেভারেবল কন্ডিশনের মধ্যে পড়ে, তখন এই পরিবেশটা থেকে যখন প্রাচীরটা সরে যায়, সে অঙ্কুরিত হয়ে শৈবালটা বড় হয়ে যায়। এই অবস্থাটাকে বলে হিপনোস্পোর। ঠিক আছে, হিপনোস্পোর। সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে, আলহামদুলিল্লাহ। এই যে তোমরা দেখবে শৈবাল ইনশাআল্লাহ বস হয়ে গেছো। আচ্ছা, ইনশাল্লাহ গুড। এখন আমরা একটা দশা বলবো, এটা হচ্ছে পামেলা দশা। এটা কেমন লাগে শুনতে? পামেলা নাম মনে হয় মানুষের নাম মনে হয়, আসলে পামেলা দশা কি আমরা ইনশাল্লাহ বোঝার চেষ্টা করবো। ভাই এক সুন্দর করে খেয়াল করো, পামেলা দশা। পামেলা দশাটা এটা অনেকটা এরকম কাহিনী, প্রতিকূল পরিবেশের কাহিনী। এটাও প্রতিকূল পরিবেশে, কিন্তু কাহিনীটা ভিন্ন, একটু ঢং আছে এটার মধ্যে, একটু অভিনয়, নাটক, সিনেমা আছে, এটা হালকা নাটক, এটা সিনেমা আছে এখানে। প্রতিকূল পরিবেশে কি হয় দেখা গেছে, ধরো এখানে একটা এরকম, ধরো তোমার এই যে এখানে ভিতরে এখন যে কোনো একটা কোষ, আমি এটা চিন্তা করছি, মনে করো এটা পামেলা দশা। এটা মূলত ক্ল্যামাইডোমোনাস শৈবালে দেখা যায়, বলছে উদাহরণ পরে লিখে রাখতে পারো। এটা পরে ক্ল্যামাইডোমোনাস শৈবালে এই দশাটা দেখতে পাই, ক্ল্যামাইডোমোনাস শৈবালে। আচ্ছা চলো আমরা এটা একটু দেখি কি আসলে জিনিসটা। ভাই দেখো, ধরো এখানে মাতৃকোষ, হ্যাঁ, দেখা গেছে প্রতিকূল পরিবেশে আছে। এখন প্রতিকূল পরিবেশে ও কি করে, ফার্স্টে স্পোর্টটা বাইরই করে না, ওখানে তো আমার স্পোর্টটা বের হয়ে গেছিল, বের হওয়ার পরে ওটাকে আবৃত করে রাখছে, এটাকে বলে হিপনোস্পোর। ও কি করে, এই মাঝে মধ্যে কিছু শৈবাল খুবই চালাক, ওরা যখন দেখে বাইরে প্রতিকূল পরিবেশ, ভাই আমি বিরতি বাচ্চা বাইরে করবো না, একটা হচ্ছে বাচ্চা বের করার পরে ওরা সেভ করে রাখছে, আর একজন বলছে না আমি বাচ্চা বেরই করবো, ব্যাটা ভিতরে রেখে দিব, এরকম বাচ্চা বেরই করে না। ভিতরে ভিতরে মাতৃকোষ থেকে ভিতরে অসংখ্য স্পোর তৈরি হয়, ভিতরে স্পোর তৈরি হয়, কোনো সমস্যা নাই, কিন্তু স্পোর গুলাকে বাইরে বের করে না, এবং স্পোর গুলার ভিতরে তখন কোনো ফ্লাজেলাও থাকে না। ঠিক আছে, মাতৃকোষে প্রোটোপ্লাস্টে যখন এরকম হয়, বাইরে বের করার মতো একটা কাহিনী আছে, তোমাদের সহজ করে বললাম, তোমরা জাস্ট মনে রাখবা ভিতরে একসাথে থাকে, কিন্তু ভিতরে বলতে একটু কাহিনী আছে। আমার মনে হয় কনসেপ্ট ক্লিয়ার করে দিলে ভালো, না তুমি পরে পরবর্তী বলবো যে না ভাই তো কনসেপ্ট ক্লিয়ার করে নাই, বোঝানোর জন্য সহজ ভাষায় পড়াইছে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, সহজ ভাষা, তারপরে বলে রাখি। এর আসলে মেইন কারণে কি আমি বলে দিই, সমস্যা নাই।
পামেলা আসলে একটু কঠিন, এটা আসলে সবাই স্কিপ করে চলে যায়, কিন্তু ইনশাল্লাহ খুবই সহজ, তুমি খেয়াল রাখবা। আমি তোমার ইজি করে পড়াই দিই, আমি তোমার একদম ইজি করে পড়াই দিচ্ছি। আসলে কি জানো, এখানে বের করার পরে কিন্তু লুকে বের করে এটা এমন একটা সিস্টেমে রাখে, দেখো ভিতরে ভিতরে কিন্তু সুন্দর করেই ফার্স্টে এরকম প্রোডাক্ট ইয়েগুলো তৈরি হয়, স্পোরগুলো তৈরি হয়। হ্যাঁ, স্পোরগুলো তৈরি হয়, খেয়াল করো। তৈরি করার পরে স্পোরগুলোকে এভাবে বের করার পরে এগুলো কিন্তু এমন না যে এগুলোর মধ্যে ফ্লাজেলা তৈরি হয়েছে, ফ্লাজেলা দিয়ে এরা চলে চলে গিয়ে গিয়ে শৈবাল হবে, এরকম না। এগুলো কি করে, একটা মিউসিলেজের আবরণ দিয়ে আবৃত করে রাখে। এই যে মিউসিলেজের আবরণ দিয়ে এগুলাকে আবৃত করে রাখে, দেখলে মনে হয় যে এগুলো বেরই হয় না, এমন একটা অবস্থা। স্পোর গুলাকে একসাথে থাকে এবং এগুলোর মধ্যে শুরুতে ফ্লাজেলা থাকে না, ফ্লাজেলা থাকলে সমস্যা, এগুলো চলে যাবে। পাতলা একটা মিউসিলেজের আবরণ দিয়ে সবগুলোকে একসাথে করে এগুলোকে প্যাকেট করে রাখে, বুঝছো? তো এরকম অনেকগুলো বাচ্চা বেরোবে, সবগুলো একসাথে মিউসিলেজ দিয়ে প্যাকেট করে রাখছে, এরকম মিউসিলেজের আবরণ দিয়ে প্যাকেট করে রাখে। এটা হচ্ছে কখন? প্রতিকূল পরিবেশে। যখনই অনুকূল পরিবেশ আসে, যখনই মনে হয় যে পানি আর পানি, ল মামা প্রচুর পানি, তার জন্য ভালো পরিবেশ, অনুকূল পরিবেশে যখন পানি আসে, ধরো পানি আসছে, শুষ্কতা কেটে গেছে, তখন পানির সংস্পর্শ লাগলে, খেয়াল করো ভাইয়া, পানির সংস্পর্শ লাগলে, উষ্ণে মুঝে ছোঁয়া, পানির সংস্পর্শ লাগলে, টাচ লাগলেই এই যে মিউসিলেজ, আমি লিখে দিলাম মিউসিলেজ, এই মিউসিলেজটা গলে যায়, এই শর্করাটা গলে যায়, পানির সংস্পর্শে মিউসিলেজ গলে যায়। মিউসিলেজ গলে গেলে তখন স্পোরগুলোর মধ্যে পানির সংস্পর্শে ফ্লাজেলা তৈরি হয়, এই স্পোরগুলোর মধ্যে ফ্লাজেলা তৈরি হয়, এরপরে এগুলা গিয়ে অঙ্কুরিত হয়ে শৈবাল তৈরি করে। এই দশাটাকে বলে পামেলা দশা, বুঝছো কিনা বলো? এই দশাটাকে বলে পামেলা দশা। ইজি না ভাইয়া? একদম ইজি। তাহলে ফার্স্টে এই মাতৃকোষের প্রোটোপ্লাস্ট বিভাজিত হয়ে স্পোর তৈরি করে, কিন্তু স্পোরগুলোকে নরমালি প্রত্যেকটার উপরে আলাদা আলাদা করে আবরণ না দিয়ে এগুলোকে সবগুলো একসাথে প্যাকেটের মতো রেখে উপরে একটা প্যাকেটিং করে দেয় মিউসিলেজের আবরণ দিয়ে। মিউসিলেজ তো শর্করার মধ্যে আছেই, তুমি জানো, ওই আগে পড়েছি, কোষ প্রাচীরের মধ্যে মিউসিলেজ থাকে, তো তা আছেই। এই মিউসিলেজটা দিয়ে প্যাকেটিং করে দেয়। পানি নাই, যখনই পানি আসে, পানির সংস্পর্শে এই প্যাকেটটা, এই আবরণটা গলে যায়, ভিতর থেকে জিনিসপত্র বেঁধে চলে আসে এবং পানির সংস্পর্শে ওর মধ্যে ফ্লাজেলা তৈরি হয়, এরপরে সেখান থেকে আস্তে আস্তে শৈবালগুলো অঙ্কুরিত হয়। এইটাকেই বলে পামেলা দশা, বুঝছো কিনা বলো? ক্লিয়ার? একদম ক্লিয়ার কিনা বলো? একদম ইজি কিনা? আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। এখন আসি ভাই, ক্লোরেলা, ক্লোরেলা নামক শৈবাল আছে কিছু, শৈবাল নামই হচ্ছে ক্লোরেলা। এই শৈবালের ক্ষেত্রে একটা স্পেশাল ধরনের স্পোর আমরা দেখতে পাবো। দেখো, এই ধরনের শৈবালে এমন কিছু স্পোর তৈরি হয়, এই যে এমন কিছু স্পোর তৈরি হয় যেগুলোর মধ্যে ফ্লাজেলা নাই। ফ্লাজেলা নাই মানে নিশ্চল, ওকে সমস্যা নেই। এমন কিছু নিশ্চল স্পোর বা এমন কিছু নিশ্চল রেণু তৈরি হয়, ফ্লাজেলা নাই, তো ভাই ঠিকই আছে, কিন্তু এর আগেও অনেকগুলো আছে। এর স্পেশাল পড়া কি আছে? স্পেশাল হচ্ছে এইটাই, এগুলোর সাইজ অনেক ছোট, এগুলা অনেক ছোট সাইজ, সাইজ অনেক ছোট, কিন্তু ভাই মজার বিষয় হচ্ছে আল্লাহ সৃষ্টি কি সুন্দর, এই প্রত্যেকটা স্পোরের সাইজ সাইজ ছোট হইলেও এরা দেখতে, এদের গঠন একদম মায়ের মতো, মাতৃকোষের মতো। নর্মালি কোষ তো থাকে একরকম, স্পোর থাকে একটু অন্য শেপ, কিন্তু এক্ষেত্রে ক্লোরেলা শৈবালের ক্ষেত্রে দেখা যায় এদের স্পোরটা চলতে পারে নিশ্চয়, বুঝলাম, সাইজও ছোট, কিন্তু এদের আকৃতি, গঠন, ধরো তোমার তোমার বাচ্চা সাইজ ছোট, কিন্তু দেখতে তোমার মতো একদম এরকম। সাইজ ছোট কিন্তু আকার, কিন্তু আকৃতি, আকার না, আকার ছোট কিন্তু আকৃতি, গঠন দেখতে তোমার মতো একদম মাতৃকোষের মতো। এই যে সাইজ ছোট কিন্তু আকৃতি, আকৃতি মাতৃকোষের মতো, যেন তারই অনুরূপ, দেখলে মনে হবে কি রে, তো ওরে বাচ্চা, ওকে, আকৃতি মাতৃকোষের মতো। এই ধরনের স্পোরকে বলা হয়, কিন্তু নিজের মতোই অটোমেটিক, একদম অটোমেটিক নিজের মতোই, এই ধরনের বাচ্চাকে বলে অটো, এই ধরনের স্পোরকে বলে অটোস্পোর। এই ধরনের স্পোরকে আমরা কি বলি? এই ধরনের স্পোরকে তখন আমরা বলি অটোস্পোর। এই হচ্ছে সেই অটোস্পোর। পরীক্ষায় তুমি যদি অটোস্পোর দেখো, তুমি বুঝবা ভাই এই স্পোরটা দেখতে পুরা মায়ের মতো, মাতৃকোষের মতো। এটা হচ্ছে মেইন পয়েন্ট। আর সাথে চলতে পারে না, ফ্লাজেলা নাই, আবার দেখতে সাইজে ছোট, কিন্তু মায়ের মতো, একদম মায়ের মতো আকৃতি। এই ধরনের স্পোরকে বলে অটোস্পোর। ঠিক আছে? বুঝতে পারছো কিনা ইনশাল্লাহ বলো? ক্লিয়ার? হুম। আচ্ছা, এখন আমরা পড়বো ডায়াটমের কথা। ভাই ডায়াটমের কথা মনে আছে? ভাই পড়াইছিলাম ডায়াটম।
ভাইয়া পড়াইছিলাম ডায়াটমের কথা, মনে আছে কিনা বলতো? ডায়াটমের স্পেশালিটি পড়াইছিলাম। ডায়াটমের কোষ প্রাচীরের নাম কি, কার মনে আছে দেখি বলতো? যে ভাইয়া ডায়াটমের কোষ প্রাচীরের নাম কি, কার মনে আছে? ডায়াটমের কোষ প্রাচীরের নাম কি, কার মনে আছে? কে ইনশাল্লাহ বলতে পারবো ডায়াটমের কোষ প্রাচীরের নাম কি? ভাইয়া ডায়াটমের কোষ প্রাচীর ছিল, মনে আছে? ডায়াটমের কোষ প্রাচীরে সিলিকা ছিল, দেখতে গ্লাসের মতো একদম ক্লিয়ার। সিলিকা ছিল, সিলিকা সিলিকা সমৃদ্ধ কোষ প্রাচীর। এটার নাম ছিল ফ্রুস্টিউল, মনে আছে? ফ্রুস্টিউল বলতাম এটাকে, ফ্রুস্টিউল। যাদের মনে আছে ভালো, মনে নেই সমস্যা নেই, আমি তো আছি। এখন ডায়াটমের ক্ষেত্রে দেখা যায়, এই ক্ষেত্রে দেখা যায় এক বারবার বারবার যখন বিভাজন হইতে থাকে ভাই, বারবার বারবার যখন বিভাজন হতে থাকে, বিভাজন হতে হতে এক পর্যায়ে গিয়ে দেখা যায় লাস্টে যে কোষটা আছে এটা একদম ছোট। কারণ সে বারবার এত বিভাজন হইতে 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 দেখা যায় ওর অবস্থা খারাপ। শেষ যে কোষটা আছে, সর্বশেষ কোষটা একদম ক্ষুদ্র কোষ থাকে, একদম ক্ষুদ্র একটা কোষ থাকে। তাহলে বারবার বিভাজন হইতে হইতে ডায়াটমের মধ্যে আমরা একদম ক্ষুদ্র একটা কোষ দেখতে পাই, একদমই ক্ষুদ্র। এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে সে আর বিভাজিত হইতে পারে না। এত ক্ষুদ্র হইতে হয়ে যায় লাস্টে এসে সে আর বিভাজিত হতে পারে না। আর কত হবে ভাই, একটা সাইজ তো আছে, বিভাজন হইতে 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 লাস্টে এমন একটা কোষ হয়ে গেছে যেটা ভাই আর বিভাজিত হতে পারবো না, এরকম। যেটা আর বিভাজিত হতে পারে না, একদম লাস্টে আর বিভাজিত হতে পারে না, একদম সাইজ ছোট হয়ে গেছে, আর বিভাজিত হতে পারে না। অবস্থা খারাপ, অবস্থা খুবই খারাপ। এটা আর বিভাজিত হইতে পারে না, একদম ক্ষুদ্র কোষ হয়ে গেছে, যেটার পক্ষে আর বিভাজন হওয়া পসিবল না। এই যে আর বিভাজিত হইতে পারে না, তখন দেখা যায় ভাই সে নিজে তার আকারটা, যেহেতু সে লাস্ট, ও তো আর বিভাজন সম্ভব না, তখন দেখা যায় সে যে লাস্ট যে আছে সে আর বিভাজিত না হয়ে আকারটা একটু বড় হয়, আকারটা বড় হয়, বিভাজন হয় না কিন্তু, সংখ্যা বাড়ে না, আকারটা একটু বড় হয়ে আস্তে আস্তে এখান থেকে আবার একটা শৈবাল হয়ে যায়। এই যে স্পোরটা, এই স্পোরের নাম হইলো অক্সোস্পোর। এটাকেই বলে অক্সোস্পোর, অক্সোস্পোর, এটাকেই বলে অক্সোস্পোর। এটা আমরা পাই নেভিকুলার মধ্যে, নেভিকুলা। বুঝছো কাহিনীটা? তাহলে আমি আবার বলে দেই, ডায়াটমের ক্ষেত্রে দেখা যায়, ডায়াটমের ক্ষেত্রে দেখা যায় বারবার বিভাজনের ফলে লাস্টে এমন একটা ক্ষুদ্র কোষ থাকে, এত সাইজ ছোট কোষ, সে আর বিভাজিত হতে পারে না, আর তার পক্ষে বিভাজন হওয়া সম্ভব না, আর তার পক্ষে বিভাজন হওয়া সম্ভব না। যেহেতু আর বিভাজিত হইতে পারে না, তখন লাস্টে এই ক্ষুদ্র কোষটা দেখা যায় সেখান থেকেই আস্তে আস্তে বড় হয়ে সে নিজেই একটা শৈবালে রূপান্তরিত হয়। ওই স্পোরটাকে তখন বলা হয় অক্সোস্পোর। ঠিক আছে, এটাকে বলে নেভিকুলা। অক্সোস্পোর কি ভাইয়া বুঝছো? এই যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু স্পোরে পড়তে পড়তে এখন বস হয়ে যাচ্ছি স্পোরের। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা পড়বো একাইনিটি বা একিনিটি, অনেকে অনেক নামে বলে, আমরা একাইনিটির সহজ বাংলা নামে চিনি একাইনিটি। একাইনিটি কিছুই না, তোমাকে বলছিলাম এখানেও শৈবালের, এখানেও একটা প্রাচীর দিয়ে আবৃত হয়, এটা নিয়ে সমস্যা নেই, এখানেও প্রাচীর দ্বারা আবৃত হয়, বলছিলাম প্রাচীর দ্বারা আবৃত হয়। কিন্তু এখানের মেইন পয়েন্ট হচ্ছে এই যে স্পোরগুলা, এখানকার স্পোরগুলা মেইন পয়েন্ট যেটা পরীক্ষা এমসিকিউতে আসে, এখানকার স্পোরগুলা প্রচুর খাদ্য সঞ্চয় করে, এই ওয়ার্ডটাই এক্স্যাক্টলি পরীক্ষা আসে, প্রচুর খাদ্য সঞ্চয় করে। এখানকার স্পোরগুলা প্রচুর খাদ্য সঞ্চয় করে, এই জন্য এটাকে বলে একাইনিটি। শেষ, আর কিছু লাগবে না। এবং খাদ্য সঞ্চয় করে, প্রচুর খাদ্য সঞ্চয় করে লাভ কি? এই খাদ্যের মাধ্যমে দেখা যায় সে প্রতিকূল অবস্থা অতিক্রম করে ফেলে, অনেক লং টাইম ধরে সে সার্ভাইভ করতে পারে, প্রতিকূল অবস্থা সে অতিক্রম করে ফেলে, প্রতিকূল অবস্থা অতিক্রম করে। তাহলে ওই যে অনেকটা হিপনোস্পোরের মতোই, খালি বলছিলাম না, খালি জাস্ট ওই ঘুরে ফিরে কাহিনী রেখে এটাও আবৃত হয় প্রাচীর দিয়ে, এটাও প্রতিকূল অবস্থা অতিক্রম করে। তবে এখানে সিগনিফিকেন্ট পয়েন্ট, সিগনেচার পয়েন্ট হচ্ছে এরা প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করে, যে খাদ্য সঞ্চয়, এটা এখানকার সিগনেচার পয়েন্ট। যখন খাদ্য সঞ্চয়ের কথা এমসিকিউতে আসবে তুমি দাগাবা একাইনিটি। ঠিক আছে, যখন খাদ্য সঞ্চয়ের কথা আসে তুমি দাগাবা একাইনিটি। আলহামদুলিল্লাহ, বেশ ভালো। আমরা নস্টক এবং পিথোফোরার মধ্যে এটা দেখতে পাই, নস্টক পিথোফোরা। আমরা মূলত এটা কোথায় পাই? আমরা মূলত এটা নস্টক, পিথোফোরা এগুলোর মধ্যে দেখতে পাই। ওকে, ইনশাল্লাহ। এখন আসি ভাই শৈবালের যৌন জনন। এখন আমরা ইনশাল্লাহ পড়বো শৈবালের যৌন জনন। স্পোরগুলো বুঝছো? আমি স্পোরগুলো আমরা এক নজরে দেখে আসি। দেখো, আমরা একাইনিটি বুঝছি খাদ্য সঞ্চয় করে,
আচ্ছা, ডায়াটমের ক্ষেত্রে একটা কাহিনী দেখছি, বারবার বিভাজন হয়ে লাস্টে একটা কোষ থাকে, ওখান থেকে শৈবাল হয়, ওটা আমরা বলি অক্সোস্পোর। সরাসরি এখান থেকে যখন শৈবাল হয়ে যাচ্ছে, এই ধরনের শৈবালকে আমরা এই ধরনের স্পোরটাকে আমরা বলবো অক্সোস্পোর, কারণ সে নিজে একটা স্পোর হিসেবে কাজ করে। ওখান থেকে বাচ্চা, এই যে ছোট বীজ থেকে যেরকম গাছ হয়, দেখা গেছে কোষ থেকে পরবর্তীতে শৈবাল হয়ে যাচ্ছে, তখন এটাকে আমরা বলি অক্সোস্পোর। যখন দেখা যাবে যে দেখতে মায়ের মতো হুবহু, মানে সাইজ ছোট, বাচ্চা তো বাচ্চা সাইজ তো ছোট হবেই, বাচ্চার সাইজ তো ছোট হবেই, এবং ছোট বাচ্চা জন্মগ্রহণ করলে সে দৌড়াবে এমন না, বাচ্চা তো নিশ্চল থাকবে, ছোট বাচ্চা শুয়ে থাকে প্রথম, এমন না জন্মগ্রহণ করার পরে সে উঠে দৌড় দেয়। হসপিটালের মধ্যে বাচ্চা জন্মগ্রহণ করছে, সে উঠে দৌড় দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেছে, এটা হয় না। নর্মালি ছোট বাচ্চা স্পোর বীজ নর্মালি চিন্তা করে এমনি মনে রাখতে পারো, ওই কম্পেয়ার করে নিশ্চল থাকবেই, সাইজও ছোট হবে, কিন্তু দেখতে পুরো মায়ের মতো। এটা আমরা বলবো অটোস্পোর, একদম হুবহু সেম, হ্যাঁ, মায়ের মতো দেখতে। এটা আমরা মূলত পাই ক্লোরেলা শৈবালের ক্ষেত্রে। এরপরে হ্যাঁ পড়াইছি পামেলার সাথে, বুঝছো একদম সিগনিফিকেন্ট ওয়েতে ইনশাআল্লাহ বুঝে গেছি, এটা খুবই ইম্পর্টেন্ট, আর এটা অনেকে স্কিপ করে চলে যায়। আমার বিশ্বাস তোমাদেরকে যেভাবে বলছি মিউসিলেজের কথা, এই যে স্পোর তৈরি করে, ঠিক আছে, এগুলোকে একসাথে রেখে মিউসিলেজের একটা আবরণ দিয়ে আবৃত করে রাখে, পানি লাগলে মিউসিলেজ গুলো যায়, স্পোর বের হয়ে ফ্লাজেলা তৈরি করে, সেখান থেকে আস্তে আস্তে শৈবাল তৈরি হয়। এটাকে বলে পামেলা দশা। প্রতিকূল অবস্থায়, প্রতিকূল অবস্থায় এটা বলছি পুরু প্রাচীর দিয়ে পরিবেষ্টিত থাকে, যখন অনুকূল পরিবেশ পায় এই পুরু প্রাচীরটা থেকে আস্তে আস্তে চারাটা শৈবালে অঙ্কুরিত হয়, অঙ্কুরিত শৈবাল গাছ হয়। এটাকে আমরা বলি হিপনোস্পোর। হিপনো মানে কিন্তু লুকায়িত, সে লুকায়িত অবস্থায় থাকে, ঠিক আছে, হিডেন, হিডেন, সহজ কথা হিডেন, এই যে লুকায়িত অবস্থায় আছে, যখন সে অনুকূল পরিবেশ পাবে স্পোর অঙ্কুরিত হবে। ওকে মাই ডিয়ার লাভলি বয়েজ এন্ড গার্লস, সবাই ইনশাআল্লাহ স্পোর বুঝছো তো? চল রেণু মানে চলতে পারবে, জু স্পোর, অচল রেণু চলতে পারে না, নো ফ্লাজেলা, এটাকে আমরা বলি অ্যাপ্লোনা স্পোর, সে চলতে পারে না মানে অচল রেণু। ঠিক আছে ভাইজান, আমাদের স্পোর কিন্তু আলহামদুলিল্লাহ শেষ। স্পোরে তোমাকে এর বাইরে ইনশাল্লাহ তোমাকে স্পোরের ব্যাখ্যামূলক প্রশ্ন আর কিছু জানা লাগবে না, কিছু উদাহরণ ইনশাল্লাহ বাড়তি পড়া লাগবে, মুখস্থ করা লাগবে, ফের ইনশাল্লাহ আমি তোমাকে বই থেকে বই দাগায় অথবা আমি স্লাইডের মধ্যে মেক করে ইনশাল্লাহ তোমাকে দেখাবো। শুরুতে সব একসাথে খাইতে গেলে তুমি কিছু খাইতে পারবে না। তোমাকে আমি যা আজকে পড়াচ্ছি তুমি ইনশাল্লাহ বুঝতে পারতেছো, তুমি এটাই হচ্ছে তোমার এই লেভেলের জিনিস, তুমি আসলে আজকে ইনশাল্লাহ ক্লাস থেকে নিয়ে যাবা, এটা হচ্ছে মেইন প্ল্যান, ঠিক আছে? এইটুকু জিনিস ইনশাল্লাহ এভাবেই নিয়ে যেতে হবে। তুমি যেমন আজকে পড়া সব বুঝতে পারতেছো, আমি তোমাকে খুব বেশি পড়াইতাম আজকে, প্রত্যেকটা জিনিসের উদাহরণ দিয়ে প্রত্যেকটা উদাহরণ মুখস্থ করার চেষ্টা করতাম, তুমি তখন প্যাঁচ লাগাই দিতা, তুমি বুঝতে পারতো না কোনটা কি। কিন্তু যখন তোমাকে আমি পরবর্তীতে ইনশাল্লাহ আমি এগুলোর উদাহরণ পড়াবো, তখন তুমি কনসেপ্ট যেহেতু আজকে শিখে গেছো, তখন তুমি উদাহরণ শুধুমাত্র ট্রিক্স দিয়ে মনে রাখবা, কিন্তু আজকে একই সাথে কনসেপ্ট একই সাথে ট্রিক্স, তুমি দেখবা অবস্থা খারাপ। তো এই জন্য আমরা একটু টেকনিক্যাল হয়ে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ, এবং এটাই তোমার জন্য বেস্ট আশা করি ইনশাল্লাহ, কারণ এটা শৈবাল ছত্রাক অধ্যায়টা বেশ কঠিন, আমি আগেই বলছি। আচ্ছা, কিন্তু আমি তোমাকে ইনশাআল্লাহ যেভাবে পড়াচ্ছি আমার মনে হয় না কারো কাছে কঠিন লাগতেছে। ভাই সত্যিকারে বল দেখি, যারা লাইভে আসো সত্যিকার অনেস্টলি কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে বলেন না? আমরা আগের দিন ক্লাস শুরু করে পরের দিন ক্লাসে আছি, মাশাআল্লাহ ভালো তো। আচ্ছা চলো আমরা ইনশাআল্লাহ সবাই জনজনন পড়ি। জনজনন ভাই, যদি এরা তো একটু নিম্ন শ্রেণীর উদ্ভিদ, তাই না? নিম্ন শ্রেণীর উদ্ভিদ, খুবই লোয়ার ক্লাসের। তো যদি এমন হয়, দেখো শরীরটাকে দুইটা রকম ভাগে ভাগ করছে, শৈবালের শরীরটাকে দুই ভাগে ভাগ করলাম, কিরকম? যদি এমন হয় যে একই দেহে, যদি এমন হয় ভাই যে একই দেহে পুরুষ মানে পুংগেমিট এবং স্ত্রী গেমিট একই বডিতে তৈরি হয়, তাকে আমরা একটা নামে ডাকবো। আর যদি এমন হয় নর্মালি মানুষের ক্ষেত্রে যেটা হয়, পুংগেমিট হয় ছেলেদের শরীরে মানে শুক্রাণু, মেয়েদের শরীরে ডিম্বাণু তৈরি হয়, তাই না? স্পার্ম ওভাম আলাদা প্রোডাকশন হয়। যদি এমন হয় একই দেহে একই বডিতে একই দেহে পুং এবং স্ত্রী গেমিট তৈরি হয়, একই দেহে পুং এবং স্ত্রী গ্যামিট তৈরি হয়, পুং এবং স্ত্রী গ্যামিট তৈরি হয়, এটাকে বলে হোমোথেলিক। হোমো মানে একই, একই দেহে যখন পুং এবং স্ত্রী গ্যামিট তৈরি হয় এটাকে বলে হোমোথেলিক। এটাকে আমরা কি বলি? হোমোথেলিক। হোম মানে একই, হোমো মানে কি একই, থেলিস বা থেলার মানে হচ্ছে তার দেহটা, তার দেহটা। তাহলে একই দেহে যখন পুং এবং স্ত্রী গ্যামিট তৈরি হয় এটাকে আমরা বলবো হোমোথেলিক। একদম সহজ লাগতেছে রাকিব, থ্যাংক ইউ। জয়ন্তী, সহজ লাগতেছে তো, মাশাল্লাহ। ওকে, শিমুল সহজ লাগছে, মাশাল্লাহ, গুড। অঞ্জনা ইজি বলছে, ভেরি গুড। রাকিব ভেরি গুড। মুনা অসাধারণ। হাবিবা ইজি লাগছে, হাবিবার ভেরি গুড হাবিবা। জয়ন্তী সহজ লাগছে, ফাইমে সহজ লাগছে, তাসনিয়া সহজ, ওকে। আঞ্জুম ওকে, ফোরকান ভেরি গুড। লাবণ্য বলছে যে ভাইয়া দাগানো পিডিএফ দিচ্ছেন কি? দাগানো পিডিএফ মানে আপলোড হয় না, আমি ইনশাল্লাহ দিই, আমাদের মডারেটর বলে দিব।
একদিন চলে গেছে ক্লাস করতে করতে, না তোর সাথে একদিন থেকে গেলাম ভাইয়া। তাহলে দেখো একই দেহে একই মানে হোমো, একই মানে হোমো, যদি সেটা ভিন্ন দেওয়া হয়, একটা বডিতে পুংগেমিট আর একটা বডিতে স্ট্রিগেমিট, দুইটা ভিন্ন ভিন্ন দেহে, একশো বেলে পুংগেমিট আর একশো বেলে স্ট্রিগেমিট, এটাকে আমরা বলি হ্যাটারোথেলিক। হ্যাটারো মানে ভিন্ন, এটাকে আমরা বলি হ্যাটারোথেলিক। হ্যাটারো শব্দ মানে হচ্ছে ভিন্ন, একটাতে পুংগেমিট আর একটা স্ট্রিগেমিট, এটা হচ্ছে হ্যাটারো। হ্যাটারো শব্দের অর্থ হচ্ছে ভিন্ন, একটাতে পুংগেমিট আর একটাতে স্ট্রিগেমিট, এটাকে আমরা বলি হ্যাটারো। হ্যাটারো শব্দের মানে হচ্ছে ভিন্ন, হ্যাটারো শব্দের মানে হচ্ছে ভিন্ন, একটাতে পুংগেমিট আর একটাতে স্ট্রিগেমিট, এটা আমরা বলবো হ্যাটারো। হ্যাটারো শব্দের অর্থ হচ্ছে ভিন্ন। ওকে, আচ্ছা এখন আমরা দেখি ভাই আসলে গেমিট গুলা কেমন হয়। এই গেমিট গুলার একটু তিনটা টাইপ আছে। গেমিট গুলার তিনটা টাইপ, আমি তোমাকে একদম সহজ ভাষায় পড়াবো, একদম সহজ ভাষায়, খেয়াল করো। ফার্স্ট হচ্ছে আইসোগ্যামাস, আইসোগ্যামাস। আরেকটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস। আরেকটা হচ্ছে সবচেয়ে উন্নত যেটা ও গ্যামাস, ও গ্যামাস। তিনটা আমরা ইনশাল্লাহ এখন পড়বো। ভাইয়া আইসো শব্দের মানে কি? আইসো শব্দের মানে হচ্ছে একই, আইসো শব্দের মানে হচ্ছে একই। তার মানে গ্যামিট গুলা যদি দেখতে দুইটা পুংগেমিট এবং স্ত্রীগেমিট দুইটা যদি দেখতে একদমই একই রকম হয়, ধরো এটা যদি আমারটা, যেটা আমি হাতে আঁকতেছি একদম একই রকম টাকা টাফ, তারপর আমি ধরো মোটামুটি কাছাকাছি আঁকতে পারছি। ধরো দুইটা যদি দেখতে একদম হুবহু একই রকম হয়, এই ধরনের গ্যামিট, এটা পুংগেমিট এবং স্ত্রীগেমিট, দুইটা গ্যামিট যদি দেখতে সাইজ হুবহু একই রকম হয়, এটাকে আমরা বলবো আইসোগ্যামাস। তাহলে আমাদের দুইটা গ্যামিট যে বললাম, এই দুইটা গ্যামিট যদি দেখতে হুবহু একই রকম হয়, এটাকে আমরা বলবো আইসোগ্যামাস। ঠিক আছে, এখন সেটার মধ্যে দেখো, সেটার মধ্যে ভাই ধরো একদম দুইটাই নিশ্চল অথবা দুইটাই সচল হইতে পারে, দুইটার মধ্যে ফাঁকা থাকতে পারে, এটা আমার টেনশন নেই। ওকে, তাহলে এটা মোটামুটি দেখতে একই রকম হবে। এবার যাই হোক, এমন না যে একটা থাকবে একটা থাকবে না, এমন না, দুইটা একই রকম হইতে পারে। আইসোগ্যামাস। এখন আসি অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসো মানে ভিন্ন, অ্যানাইসো মানে ভিন্ন, তার মানে একটা বড় আর একটা দেখা যায় ছোট, এরকম একটা বড় একটা ছোট, এটাকে বলে অ্যানাইসোগ্যামাস। এবার প্লাজেলা থাকলে দুইটার মধ্যেই থাকবে, না থাকলে কোনোটাই থাকবে না। ঠিক আছে, প্লাজেলা শর্তগুলো খেয়াল রেখে হবে, এখানেও সেম সাইজ একই এবং প্লাজেলা থাকলেও একই থাকবে, দুইটার মধ্যেই থাকবে, প্লাজেলা না থাকলে দুইটার মধ্যে থাকবে না। এখানে মোটামুটি এটাও কাহিনী সেম, তবে এখানে একটু কাহিনী আছে। অনেক সময় বলে যে পুংগেমিট সাইজ একটু ছোট হয়, অনেক সময় উল্লেখ করে যে পুংগেমিটের মধ্যে প্লাজেলা থাকে, এটা তোমরা একটু ঘাবড়েও না। ঠিক আছে, তো ইউজুয়ালি এটা এমন হয়, ইউজুয়ালি যেটা পুংগেমিট সেটা সচল হয়, পুংগেমিট সচল, সে হচ্ছে যেটা স্ত্রীগেমিট নিশ্চল হয়। হ্যাঁ, ইউজুয়ালি এটা হয়, তবে ভিন্নতা আমরা দেখছি, অনেক ভিন্নতা অনেক আছে। তারপর আমরা নর্মালি এটা মনে রাখবো, যেটা পুংগেমিট সে একটু সচল হয়, ফ্লাজেলা থাকে, আর যে স্ত্রীগেমিট ওর মধ্যে ফ্লাজেলা থাকে না, নিশ্চল হবে। একটু বড়টা হচ্ছে স্ত্রীগেমিট, ছোটটা হলো পুংগেমিট। আচ্ছা, এখন আসি ও গ্যামাস আর অ্যানাসোগ্যামাসের মধ্যে। অ্যানাসোগ্যামাসের অনেক মিল আছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে দেখো, এখানে সব গেমিট গুলা বের হয়ে গেছে, আলাদা করে বের হয়ে নিষেধ করে। ও গ্যামাস হচ্ছে এখান তিনটার মধ্যে সবচেয়ে বেশি উন্নত, এটা অনেকটা মানুষের মতো। মানুষের ক্ষেত্রে যেটা হয়, স্ত্রী গেমিট বা ডিম্বাণু মানুষের কিন্তু স্ত্রী জননতন্ত্রের মধ্যেই থাকে, তাই না? স্ত্রী জননতন্ত্রের মধ্যেই অবস্থান করে, এক্স্যাক্ট এটাও সেম। এই ডিম্বাণু তৈরি হয় বড় আকারের, ঠিক আছে, সেও স্ত্রী জননতন্ত্রের মধ্যেই অবস্থান করে। আর পুং গেমিট বা শুক্রাণু সে গিয়ে নিষেক করে, তাই ছোট এবং সে গিয়ে নিষেক করে। এই ধরনের জননকে বলে ও গ্যামাস। এটা বুঝতে পারছে, উন্নত। তাহলে এখানে দেখো এটা মোটামুটি কাছাকাছি জিনিস, কিন্তু পার্থক্য হইলো এটা স্ত্রী জননতন্ত্রের মধ্যেই থাকে, আর এগুলো বের হয়ে গিয়ে নিষেক করে, এগুলো বের হয়ে গিয়ে, এর একটা পার্থক্য জায়গা। ঠিক আছে, স্ত্রী জননতন্ত্রের মধ্যেই বড় হয় ও গ্যামাস, ওভামটা একটু বড় থাকে, স্পার্ম ছোট থাকে এবং সচল থাকে, এবং সে গিয়ে নিষেক করে। ঠিক আছে, সচল মানে ফ্লাজেলা থাকবে। ওকে, সে গিয়ে নিষেক করে, পার্থক্য হচ্ছে সেই স্ত্রী জননতন্ত্রের মধ্যেই থাকে। তো যাই হোক, তোমার এটা পার্থক্য লাগবে না, তোমার ইনশাল্লাহ মূল কথা হচ্ছে তোমার তিনটা গ্যামিটের টাইপ জানতে হবে, যে যৌন জননের যে গ্যামিট গুলো আছে এরা আসলে কোথায় কোথায় কোনটা থাকে। এই হচ্ছে বা এটা সবচেয়ে সরল হচ্ছে, এটা সবচেয়ে সরল হচ্ছে আইসোগ্যামাস। বুঝতে পার, দুইটাই সেম, দুইটাই হাবলা টাইপের, তো এটা সবচেয়ে সরল, সবচেয়ে সহজ, সবচেয়ে ইজি।
ঠিক আছে, ওকে ইনশাল্লাহ। আমরা ইউলুথ্রিক্স এর মধ্যে আমাদের ইউলুথ্রিক্স হচ্ছে আমাদের আইসোগ্যামাস এর মধ্যে, এবং আমরা মূলত এটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে পড়বো। এটাই আমাদের গুরুত্বপূর্ণ সিকিউ পার্ট। ইউলুথ্রিক্স এর গঠন, আমি ইউলুথ্রিক্স এর জনন প্রক্রিয়া পড়াবো, তখন তুমি ইনশাল্লাহ আরো ইজিলি ক্লিয়ার হয়ে যাবা। কারণ আলটিমেটলি এই ইউলুথ্রিক্স যেটা আছে এটা আমাদের পরীক্ষায় ছবি সহ আঁকতে হবে। ঠিক আছে, তো ইউলুথ্রিক্সটা আমাদের একটু বেশি জোর দিয়ে পড়তে হবে। আমাকে বলো সবাই ক্লিয়ার কিনা। সবাই যদি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ইউরোট্রিক্স আসলে ওইটাও পাওয়া যায়, তোমার নিচেরটাও পাওয়া যায়। ইউরোট্রিক্স অনেক ঢঙের কাহিনী আছে। হ্যাঁ, ইউরোট্রিক্স ক্ষেত্রে আমরা এটাও দেখতে পাই, আমরা এটাও দেখতে পাই, আমরা ক্ল্যামাইডোমোনাসের মধ্যে এটা দেখতে পাই, আবার ও গ্যামাস অনেক চারা চারা বুঝলাম পড়েছিলাম না, চারা চারা ক্ষেত্রে এটা দেখতে পাই। কমনগুলো বললাম আর কি, আরো অনেকগুলো উদাহরণ আছে, তোমার দরকার নাই। জাস্ট একটা আইডিয়া নিয়ে রাখলাম ইনশাল্লাহ। উদাহরণ তো তোমার ওই আলাদা বুঝলাম না, উদাহরণের জাস্ট উদাহরণের উপর একটা অংশ। আচ্ছা, তাহলে তখন তোমার আরো ইজিলি ইনশাল্লাহ ক্লিয়ার কনসেপ্ট হবে সরাসরি বই থেকে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ভাইয়া বলো তো সবাই যা যা পড়েছি কনসেপ্ট ক্লিয়ার কিনা? নোট নোট করা হয়েছে সবার? নোট করা হয়েছে? আচ্ছা, নোট করা যদি হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমরা ইনশাল্লাহ এর পরের ক্লাসে শৈবালের উপকারিতা, ইউরোথ্রিক্স এর গঠন, শৈবালের উপকারিতা, ইউরোথ্রিক্স এর গঠন ইনশাল্লাহ পড়বো। ইউরোথ্রিক্স জীবনচক্র পড়বো ইনশাল্লাহ। স্পোরগুলো তো অলরেডি পড়ায় ফেলছি, স্পোরগুলো আর পড়ানো কিছু নাই আলহামদুলিল্লাহ। স্পোর শেষ, জাস্ট কিছু সাইজ শেষ পড়বো, কয়টা ফ্লাজেলা থাকে এগুলো পড়বো। আমাদের পড়া বেশি কিছু নাই। শৈবাল তাহলে ইনশাল্লাহ আমাদের আশা করি ইনশাল্লাহ আগামী ক্লাসে শৈবাল শেষ হয়ে যাবে। ঠিক আছে, আশা করা যায় ইনশাল্লাহ শৈবাল আগামী ক্লাসে শেষ হয়ে যাবে। এবং তোমাদেরকে ভাইয়া যে কনসেপ্টগুলো পড়াইছি, আমি তোমাদের যে কনসেপ্টগুলো পড়াইছি ইনশাল্লাহ ওই কনসেপ্টগুলোর উপরে জাস্ট বাড়ি দিব। কারণ ইউরোথ্রিক্স যেহেতু এটা এক ধরনের শৈবাল, তাহলে আমি শৈবালের সবচেয়ে পড়াই ফেলছি আলহামদুলিল্লাহ। স্পোরও তুমি সব চিনো। নেক্সট ক্লাসে আমি যখন বলবো যে ইউরোথ্রিক্স এর অ্যাপ্লানোস্পোর, তুমি বুঝতে পারবা ভাই, ওই যে ওইটা ইউরোথ্রিক্স এর জুস স্পোর তুমি বুঝতে পারবা, ইউরোথ্রিক্স এর পামেলা দশা তুমি পারবা। এই যে ইনশাল্লাহ তোমার সবকিছু আলহামদুলিল্লাহ ডান। তুমি আমার স্লাইড নোটগুলো পড়ো ইনশাল্লাহ, আপনার বই থেকে যখন এমসিকিউ পড়াবো কিছু যে শৈবালের এগুলা দাগায় দাগায়, তখন ইনশাল্লাহ বা বই বা আমি স্লাইড যেমন একটা করবো। হ্যাঁ, হয় স্লাইডের মধ্যে লিখে নিয়ে আসবো অথবা সরাসরি বই পেজ দেখাবো, যেটা ভালো মনে করি। ইনশাল্লাহ ওখান থেকে মার্কিং করে আর কিছু পড়াই দিব, তাহলে তোমার এমসিকিউ তুমি বস হয়ে যাবা। সবাই যদি আলহামদুলিল্লাহ বুঝে থাকো, আজকের মতো ভাই বিদায় নিব। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আচ্ছা, বিশ্বাস করো আমি তোমাদেরকে অত্যন্ত ভালোবাসি, এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তোমরা যদি ভাইয়ের সাথে ভাইয়ের পড়াগুলো কন্টিনিউ করো ইনশাল্লাহ, তোমরা ক্লাস আগে করো পরে করো, অনেকে আছে পরে ক্লাস করে, যেটাই করো না কেন তুমি যদি ইনশাল্লাহ সবগুলো শেষ করো তুমি ইনশাল্লাহ বেশ ভালো করবে। এটা আমার আশা, আমার ভরসা, আমার ইচ্ছা, আমার বিশ্বাস। সবাই অনেক ভালো থাকেন, অনেক সুস্থ থাকেন, সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও ভালো কথা, যাদের বন্ধু বান্ধব এই কোর্সে যুক্ত নাই ওদেরকে এই কোর্স সম্পর্কে জানাইও, যেন ওরা এই কোর্সে এনরোল করে ওরাও তোমার মতো ভালো পড়াশোনা করে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, ক্লাসে নোট দিও কিন্তু, ক্লাসে নোট আপলোড করো। ক্লাস কেমন লাগছে অবশ্যই গ্রুপে জানাইও, ঠিক আছে? এটা কিন্তু কইরো, ভালো লাগবে, ভালো লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাসে নোট আপলোড দিও অ্যাটলিস্ট, আর ক্লাস কেমন লাগছে জানালে তো বেশ ভালোই লাগে আমার, মানে পড়তে ভালো লাগে আর কি এগুলো। ঠিক আছে, এবং ইনশাল্লাহ এটা একটা বেশ ভালো, যারা যারা ক্লাস জানে না কেমন হয় তারাও বুঝতে পারে ক্লাস ভাই কেমন হয় নিচ্ছে, নাকি ফাঁকিবাজি করে একটু একটু হালকা দেখায় সব চলে যাচ্ছে এমন না। ঠিক আছে, টাটা।